আমি তোকে বিয়ে করতে রাজি আদ্রি, কিন্তু এক সত্ত্বে তোকে আজ রাতে আমার সাথে থাকতে হবে। সিজান ভাইকে সবসময় ভদ্র ছেলে বলেই মনে করতো অদ্রিজা। তবে এমন পরিচিপূর্ণ প্রস্তাবে চোখ মুখ কুচকায়, সাথে চোখে ভারী অশ্রু জমা হয়। কিন্তু কথার জবাব দিতে পারে না অদ্রিজা। তবে ওকে চুপ থাকতে দেখে সিজান আবারও নিজের মতো করে বলে, তারপর আমি সিদ্ধান্ত নেব আমি তোকে বিয়ে করব কিনা। ঢোক গিল অদ্রিজা। সে কি করবে কিছুই বুঝতে পারছে না, কি বলবে মাথায় কিছুই আসছে না। তবে এর মাঝে এক গম্ভীর পুরুষালী কণ্ঠে প্রশ্ন শোনা যায়, এসব কেমন কথা সিজান? তোমায় তো এসব শিক্ষা দেইনি। একই সাথে চমকে ওঠে সিজান আর অদ্রিজা। অদ্রিজা ভয়ে জামা খামচে ধরে চোখ বন্ধ করে নেয়, তাতেই চোখের কার্নিশ বেয়ে চোখের অশ্রু বেয়ে পড়ে। সিজান অবাক হয়ে উঠে দাঁড়িয়ে যায়, তারপর হতবাক গলায় লোকটাকে দেখে বলে, সাইফান মামা, তুমি এখানে? হ্যাঁ, তোর মা ঠিকানা দিয়ে পাঠালো। এই মেয়ে কি তোদের পাশের ফ্ল্যাটের, যার সাথে তোর মা বিয়ে ঠিক করেছে? হুম। সিজান জবাব দিতেই সাইফান শান্ত চোখে আবারও তাকায় অদ্রিজার পানে। মেয়েটা নিতান্তই বাচ্চা, বয়স কত, 17-18 হবে হয়তো। আর সেই মেয়েকেই তার ভাগিনা এসব প্রস্তাব দিচ্ছে, ভাবতেই মন বিষিয়ে উঠল। সাইফান শান্ত চোখে আবারও অদ্রিজাকে পরখ করলো। মেয়েটা চোখ মুখ খিচে বসে আছে, তাই শান্ত ও নির্জীব গলায় বলে, নাম কি? অদ্রিজা চমকে চোখ খুলে সাইফানের দিকে তাকালো অদ্রিজা। ঢোক গিলল অদ্রিজা। তারপর চোখ নিজের কোলে রাখা হাতের উপর চোখ স্থির রেখে শান্ত গলায় বলে, অদ্রিজা নওয়াজ। কিসে পড়েন? ইন্টার ফাইনাল পরীক্ষা দেব। তাহলে এত দ্রুত বিয়ে কেন? আবারও থতমত খেল অদ্রিজা। এত সহজ সাবলীল ভাষার প্রশ্ন, তবে সে উত্তর করার আগেই হাস্যোজ্জ্বল গলায় সিজান বলে, আরে মামা, রাখো তো। বয়স দিয়ে কি আসে যায়? বউ হিসেবে ছোট মেয়েরাই ভালো, না হলে বেশি বড় হলে বুঝবে, বেশি তখন কেউ ফেলে চলে যাবে, ঠিক তোমার মতো। শান্ত চোখে সিজানের মুখের দিকে তাকালো সাইফান, তবে জবাব করলো না। সিজান আবারও বলে, সানাফ কোথায় মামা? গাড়িতে ঘুমাচ্ছে। ও আচ্ছা। সিজান শুধুই নামের ভদ্রলোক, না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা জানে, আর না কিভাবে মেয়েদের সম্মান করতে হয় তা জানে। দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজা। এই লোককে বিয়ে করার কথা চিন্তাও করতে পারছে না, তবে সৎমায়ের ভয়ে কিছু বলতেও পারছে না। তাই অদ্রিজা চুপ থাকাকেই শ্রেয় মনে করলো। এমন সময় সাইফান বলে, আচ্ছা আমি যাই, তোরা চলে আসিস। আরে মামা, একসাথে যাব, দাঁড়াও। কথাটা বলেই অদ্রিজার পানে তাকায় সিজান, তারপর ব্যস্ত কণ্ঠে শুধায়, তোর উত্তরটা দিলি না তো আদ্রি? চোয়াল শক্ত করে সাইফান, তবে কোনো প্রতিক্রিয়া করে না। শান্ত হয়ে অদ্রিজার পানে তাকায় তার উত্তর কি তা শোনার জন্য। অদ্রিজার হাত পা ঘামছে ভীষণ, তবুও নখ করতে করতে মিনমিন করে বলে, আমার একটু সময় লাগবে সিজান ভাই, তারপর জানাবো। তোর সময় আজকে সন্ধ্যা 7টা, তবে আগে আমাকে জানাবি। মামা চলো। কথাটা বলে সিজান ক্যাশ কাউন্টারের দিকে যায়। সাইফান আবারও তাকালো মেয়েটার পানে, তারপর উঠতে উঠতে শান্ত গলায় বলে, আসুন মিস অদ্রিজা। সাইফান যে গাড়ির লক খুলে উঠে বসতে বসতে বলে, সিজান তুই সামনে বস, আর মিস অদ্রিজা আপনি পিছনে বসে পড়ুন। আমার ছেলে ঘুমোচ্ছে, তবে যতটুকু জায়গা আছে আশা করি আপনার হয়ে যাবে। আপা একটা সাহায্য করবে? এর বদলে তুমি যা বলবে তাই শুনবো। আমি জানি তুই কি চাইছিস, তবে তুই ভাবতে পারছিস পালিয়ে গেলে কি হবে? আপা, সিজান ভাইয়ের কথা তো সব বললাম, তাও তুমি এগুলো বলবে? যে লোক বিয়ের আগে ওসব বলতে পারে তার চরিত্র ঠিক কেমন হতে পারে, তবু ভাবতে পারছো? কি করতে চাইছিস? এখন সময় কেবল সন্ধ্যা 6টা বাজে। সিজান ভাই 7টা পর্যন্ত সময় দিয়েছে। 8টায় আমার হলুদ। যদি আমি উত্তর পজিটিভ দেই তাহলে বিয়ে হবে, নেগেটিভ হলে বিয়ে ভাঙবে। আর মা কি করবে বুঝতে পারছো? পারছি। আচ্ছা শোন, আমার বান্ধবী রুবিনার কথা মনে আছে? ওর বাড়ি খুলনা, ওইখানেই যাবে, মা বুঝতে পারবে না। ঢোক গেল অদ্রিজা। আরিমা সম্পর্কে সদ্গুণ হলেও অদ্রিজাকে প্রচন্ড ভাবে ভালোবাসে সে। আরিমাও চায় না এই বিয়ে হোক, কারণ হলো সিজানের চরিত্র। সিজান আরিমার ভার্সিটির সিনিয়র, তাই কম হলেও সিজানের ব্যাপারে ভালো ধারণা আছে। তাই সে আবারও রুমের দরজার দিকে তাকিয়ে অদ্রিজাকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি কর। পারবো আপা, পারতে আমাকে হবেই। তাহলে দ্রুত সাইডে বলতে ফেল, আর আমি আম্মুকে রান্নাঘরে ব্যস্ত করে রাখবো। তুই এই ফাঁকে চলে যাবি, আর এই ফোনটা রাখ, তোর কাজে লাগবে।
এটা আমি নিতে পারবো না আপা। তোমার টিউশনের টাকা জমিয়ে প্রথম কেনা মোবাইল আমি কিভাবে নেব? তার চেয়ে বরং বেশি কথা বলিস না অদ্রি, যা বলছি কর। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আপা। আমায় মাফ করে দিও। আমি এক্ষুনি যাব, তুমি চলো। শাড়ি বদলাবি না? এইটা আমার মায়ের শাড়ি, থাকুক না আমার কাছে। আল্লাহ তোর সহায় হোক, এই জাহান্নাম থেকে বেরিয়ে একটা ফুলের বাগানওয়ালা জান্নাত দেখ। এশারের সময় পার হয়েছে কিছুটা সময় আগে। রেল স্টেশনের শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছে অদ্রিজা। গায়ে জড়ানো মায়ের একটা লাল টকটকে বেনারসি শাড়ি। সবাই অদ্ভুত চোখে তাকিয়ে একবার হলেও তাকিয়ে অদ্রিজার দিকে তাকাচ্ছে। এত সময় নিশ্চয়ই সবাই জেনে গেছে অদ্রিজা বাড়ি থেকে পালিয়েছে। ঢোক গিলল অদ্রিজা। আগে থেকে বিয়ে করার ইচ্ছে ছিল না, শুধু সৎ মায়ের ভয়ে রাজি হয়েছে। কিন্তু অদ্রিজা ঠিক জানে না সিজন কিংবা তাদের পরিবার কেনই বা তার জন্য রাজি হলো। মাত্রই দৌড়ে স্টেশনের ভিতরে ঢুকে সাইফান। তার এক বন্ধু আসবে সিজনের বিয়ে উপলক্ষে, তবে সন্ধ্যা থেকে নাকি অদ্রিজাকে পাওয়া যাচ্ছে না। একদিকে ভালো হয়েছে, মেয়েটা একটা বাচ্চা মানুষ। তার ভাগিনার অমূলত পরিবর্তন দেখে নিজের অজান্তে মন বারবার বলছিল, সিজান অদ্রিজাকে ডিজার্ভ করে না। শি ডিজার্ভ মাচ বেটার দেন সিজান। দীর্ঘশ্বাস ফেলে দাঁড়াতেই কারোর সাথে ধাক্কা লাগে। সাইফান ঘুরে তাকায়, তবে চমকায় থমকায় অবাক হয় লোকটা। অদ্রিজা নাও। অদ্রিজা সাইফানকে ঠিকমতো খেয়াল না করে থমকে দাঁড়িয়ে কিছুটা দ্রুত এবং আশঙ্কাজনক কণ্ঠ নিয়ে বলে, প্লিজ হেল্প মি। ওই লোক আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। কথাটা বলেই অদ্রিজা দাঁড়ালো না, আবারও লোকটার পেছনে দৌড় দেয়। সাইফান থমকে অদ্রিজা যেদিকে গেল সেদিকে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর কথার বোধগম্য হতেই নিজেও দৌড় লাগায় অদ্রিজার। সময় লাগলো না, খপ করে অদ্রিজার হাত ধরে সাইফান। অদ্রিজা চমকে হাতের দিকে তাকায়। এক বলিষ্ঠ পুরুষাকার হাত থেকে থমকে লোকটার মুখের দিকে তাকিয়ে আরো স্তব্ধ, নিষ্প্রাণ, নির্জীব হয়। শুষ্ক ঢোক গিলল, তারপর জড়িয়ে যাওয়া ক্রন্দশী কণ্ঠে বলে, প্লিজ আমাকে ছাড়ুন, ওই ব্যাগটা আমার নিতে হবে। কি আছে ওই ব্যাগে? আমার মায়ের মায়ের শেষ স্মৃতি। আমি না আসা পর্যন্ত এখানেই থাকবেন। ডোন্ট মুভ। কথাটা বলি লোকটার পেছনে বড় বড় পা ফেলে দৌড় দেয় সাইফান। অদ্রিজা তাকিয়ে আছে সেদিকে। সাইফানের বেশি সময় লাগেনি, লোকটাকে ধরতেই লোকটা থেমে পিছনে ঘুরে তাকায়। তা দেখে অদ্রিজাও সেদিকে দৌড় লাগায়। তবে সে যাবার আগে একটা ধাতব প্রকৃতির ছোট ছুরি ছিঁড়ে যায় সাইফানের পেটের দিকে। সেখান থেকে শার্ট কেটে গলগলে লহুর নহর গড়িয়ে পড়ল। তবে অদ্রিজার ব্যাগ সে যে দৌড়েছে ছাড়েনি। ট্রেনের কমিটির রুমে দুজন লোক বের হতে দেখে লোকটা ব্যাগ রেখে দৌড়ে পালায়। ততক্ষণে সাইফান ব্যাগ এক হাতে ধরে অন্য হাতে কাটা জায়গাটাকে করে ধপ করে ধরে নিচে পড়ে যায়। সাইফানকে নিচে পড়ে যেতে দেখে হতভম্ব হয়ে থমকে যায় অদ্রিজা। কিছুই বুঝতে পারেনি। হাত বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা কিছু রক্ত ছুঁয়ে দেখে, তারপর ভীত কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে, আপনার তো কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। ততক্ষণে স্টেশনের লোকগুলো দৌড়ে এসে দাঁড়ায় অদ্রিজার সামনে। এগুলো সব ছেঁচড়া চোরদের কাজ, আপনাদের আরেকটু সাবধানে থাকা উচিত ছিল। ওনাকে ধরুন, বেঞ্চে বসিয়ে ডক্টর ডাকতে হবে। সাথে দুজন ধরে পাশের চেয়ারে বসায় সাইফানকে। সাইফান তখনও অদ্রিজার ভীত চিন্তিত মুখে তাকিয়ে আছে। লোকগুলো কমিটি রুমে যাবে তার আগেই সাইফান ঠোঁট কামড়ে ব্যথা হজম করে লোকগুলোকে উদ্দেশ্য করে বলে, আই এম এ ডক্টর, কাউকে ডাকার দরকার নেই। আমায় শুধু একটা ফার্স্ট এইড বক্স এনে দিলেই চলবে। দেখে তো স্বামী স্ত্রী মনে হচ্ছে, নতুন বিয়ে হয়েছে? জি, বউ রাগ করেছে তাই বাপের বাড়ি চলে যাবে, তাই নিতে এসেছি। এর মধ্যে অন্য লোকটা ফার্স্ট এড বক্স নিয়ে হাজির। এগিয়ে দিল সাইফানের দিকে। সাইফান হাত বাড়ায় তা নেবার জন্য, সাথে চোখ ঘুরিয়ে আবারও অদ্রিজার দিকে তাকায়। লোকটা নীরব চোখে দুজনকে দেখে শান্ত গলায় বলে, অ্যারেঞ্জ ম্যারেজ আপনাদের? জি, 1 সপ্তাহ হবে। ওহো, এবার ভাবির রাগের কারণ বুঝতে পেরেছি। কোথাও যেতে চেয়েছে, নিয়ে যান না। এক্সকিউজ মি, কোথায় নিয়ে যাব বলতে? কোথায় আবার? নতুন বিয়ে হলে এগুলো একটু আধটু হয় ভাই। ভাবির সাথে রাগ না করে হানিমুনে নিয়ে যান। কোথায় যাওয়ার কথা বললেন? কোথায় আবার? ভাবিরে নিয়ে হানিমুনে। রেল স্টেশনের একটা বেঞ্চে আলতো শরীর এলিয়ে বসে আছে সাইফান। তার থেকে কিছুটা দূরত্বে একই বেঞ্চে বসে আছে অদ্রিজা। এক হাতে তার ব্যাগ, আরেক হাত দিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে গুনগুন করে খাচ্ছে সে। সাইফান নিজের পকেট থেকে ফোন বের করে, তারপর কল লাগায় যে আসার কথা সেই ফ্রেন্ডকে। রিসিভ হলো না, হতাশ হলো সাইফান। ফোন পকেটে রাখতে যাবে তখন মেসেজ আসার টোন বাজে। সাইফান ফোন অন করলো। মেসেজ এসেছে সেই বন্ধু থেকে। সে কিছুটা এমন লিখছে যে,
আগের স্টেশনে সে নেমে গেছে। রাত হয়েছে, ওই স্টেশনের কাছাকাছি তার মামির বাসা, তাই সে ওই বাসায় সবার সাথে দেখা করতে গেছে। আজকে ওখানেই থাকবে। আগামীকাল সে সরাসরি বিয়ের ভেন্যুতে আসবে। মেসেজটা পড়ে কেন যেন ভীষণ হাসি পেল সাইফানের। বিয়ের ভেন্যুতে যে কি করবে, যেখানে বউ পালিয়েছে। এখন তার পাশে বসে গুনগুন করে কাছে সেই মেয়ে। আবারও কিছু সময় চুপ করে থাকলো। পেটে যন্ত্রণা করছে, তবে ড্রাইভ করে বাসায় কিংবা হসপিটালে যাওয়া কোনোভাবেই পারবে বলে মনে হচ্ছে না। বিরক্ত ধরল মনে, তাই বিরক্ত কণ্ঠে অদ্রিজাকে উদ্দেশ্য করে বলে, একটু থামবেন? কান্না করছেন কেন? আপনি আবার আমায় বাসায় নিয়ে যাবেন তাই না মামা? আমি আপনার কোন জন্মের মামা? আর আপনাকে বাসায় নিয়ে যাব বলতে? আমি তো বাসা থেকে পালিয়েছি, আর আপনি তো সিজান ভাইয়ের মামা, তাই আমিও মামা বলেছি। সবাই এত সময় তো জেনে গেছে আমি পালিয়েছি, তাই হয়তো খুঁজতে বেরিয়েছে। আর হয়তো আপনিও তাদের সাথে খুঁজতে বেরিয়েছেন আর আমায় এখানে পেলেন। এখন নিশ্চয়ই আবারও বাসায় নিয়ে যাবেন তাই না? আপনার কেন মনে হলো আমি আপনাকেই নিতে বা খুঁজতে এসেছি? কারণ আমি বাড়ি থেকে পালিয়েছি। পালিয়েছেন কেন? বিয়ে করব না বলে। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। আপনি বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়েছেন। আই থিংক আপনি প্রাপ্তবয়স্ক, আপনার সিদ্ধান্ত নেবার অধিকার আছে। এখানে কারোর জোর জবরদস্তি নেই। আর আমি আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কেউ নই, আর না কোনো গুরুদায়িত্ব নিয়েছি। মানুষ নিজের ভালো বোঝে। আপনি হয়তো সব ভেবেই পালিয়েছেন। আমার জন্য আসেননি হুম, তাহলে? নিজের কাজে এসেছি। আর এসেই আমার জন্য আপনাকে এই বিপদে পড়তে হলো। সমস্যা কোথায়? বিয়ে নাকি সিজান? সিজান ভাই। ভালো ছেলে? সিজান ভাই ভালো না, উনি আমাকে উল্টাপাল্টা প্রস্তাব দিয়েছে। ওনার সাথে আমি 5 তলার ভাবিকেও দেখেছি। ভাবির চলাচল আমার পছন্দ না, আর উনিও। আমি প্রথমে বুঝতে না পারলেও এখন বুঝতে পেরেছি। আর সিজান ভাই আরিমা আপুর ভার্সিটির সিনিয়র, তাই আরিমা আপুও আমায় অনেক কিছু বলেছে। যদিও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু সামনাসামনি আজকে দেখার পর আমার ভুল ভেঙে গেছে। তাহলে রাজি হয়েছেন কেন? সৎ মায়ের জন্য। মনে মনে খানিক চমকে গেল সাইফান, তবে প্রত্যুত্তরে কিছু বলল না। চুপ করে বসে রইল কিছুক্ষণ। এর মধ্যে আজকে স্টেশনের শেষ ট্রেন চলে আসে। তা দেখে চঞ্চলা হরিণীর মতো ছটফটে ওঠে অদ্রিজা। দ্রুত বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে সাইফানকে তাড়া দিয়ে বলে, আমার যেতে হবে, আপনাকে ধন্যবাদ। কোথায় যাবেন? আরিমা আপুর ফ্রেন্ডের বাসায়, খুলনা। সাথে কথা বলে নিয়েছেন? এতটা পথ একা একা যাবেন, তাও রাতে? যদি রাস্তায় কোনো বিপদে পড়েন? থমকায় অদ্রিজা। আসলেই তো কথা বলা হয়নি আপুর বান্ধবীর সাথে, তাই দ্রুত ফোন বের করে নম্বর খুঁজে কল লাগায় সেই নম্বরে। কিন্তু 3-4 বার কল দেবার পরও সুইচ অফ বলছে। ভীত হয় অদ্রিজা, চোখ মুখ শুকিয়ে এলো। ভয় ও হতাশ নিয়ে সাইফানের দিকে তাকিয়ে ব্যথিত গলায় বলে, নাম্বারটা বন্ধ। তাহলে না জেনে এই রিস্কটা নিলে কি হতো বুঝতে পারছেন? সচকিত দৃষ্টি নিয়ে তাকায় অদ্রিজা। আসলেই সে এসব ভাবেনি। যদি সে আগে ট্রেনে উঠত, তারপর কোনো বিপদে পড়ত। হতাশ হয়ে আবারও বেঞ্চিতে বসে। আরিমাকে এখন কল দেওয়া সম্ভব নয়, কারণ আরিমার ফোন অদ্রিজার কাছে, তাই কোনো যোগাযোগের পথ খোলা নেই। সাইফান অদ্রিজাকে দেখলো, তারপর বলে, এবার কোথায় যাবেন? জানি না। আমায় একটু হসপিটালে নিয়ে যাবেন? আপনার কি বেশি খারাপ লাগছে? হুম। আমি একা তো আপনাকে হসপিটাল পর্যন্ত নিতে পারবো না। আর আপনি যদি গাড়িও এনে থাকেন, আমি তো ড্রাইভ করার অবস্থাতেও নেই। আর এসব তো আমি আরো পারি না। আমি ক্যাব বুক করি, স্টেশনের বাহিরে পর্যন্ত তো নিয়ে যেতে পারবেন? অদ্রিজা মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে। তাই সাইফান আবারও পকেট থেকে ফোন বের করে ক্যাব বুক করে আবার সামনে থাকায় অদ্রিজা এখনো দাঁড়িয়ে আছে। তা দেখে সাইফান কপাল কুঁচকায়, তারপর বলে, কি হয়েছে? দাঁড়িয়ে আছেন কেন? এমনি। বসুন। অদ্রিজা আবারও বসলো। একটা লম্বা শ্বাস টেনে সাইফান অদ্রিজার উদ্দেশ্যে বলে, এখন কোথায় যাবেন? জানি না। বাসায় ফিরে যান। মা মেরে ফেলবে। বাকিদের কথা তো বাদই। এত যখন ভয়, তাহলে পালালেন কেন? আগে এইসব মাথায় ছিল না? তাহলে কি আপনি বলতে চাইছেন আপনার ওই দুশ্চরিত্র ভাগিনাকে বিয়ে করে সংসার করি? আর পালানোর পরে কোথায় যাব তা মাথায় থাকলে তো হতোই। তখন আমার মাথায় ছিল সেখান থেকে পালাতে হবে। মানুষ অসুন্দর হোক, অনায়াসে সংসার করা যায়, কিন্তু দুশ্চরিত্র হলে সমস্যা। আমার সাথে যাবেন? মানে? আপনি একটু আগেই বললেন
কোথায় যাবেন জানেন না। তাহলে ধরে নেওয়া যায় আপনার যাওয়ার জায়গা নেই। আপনাকে আমার বাসায় জায়গা দেবারও একটা কারণ আছে বলতে পারেন। সেটা হলো আমার ছেলে সানাফ। ওর 3 বছর চলছে। আই এম এ ডক্টর। কাজের কারণে হুটহাট হসপিটালে যেতে হয়। ওখানেই সময় কাটে বেশি। আগে সানাফকে আমার বোন রাখতো, কিন্তু এই বছরই আমার বোনের বিয়ে হয়েছে, তাই সানাফকে দেখাশোনা করার জন্য আমার একজন মানুষ লাগতো। তাই আপনার না হয় আমার ছেলেকে দেখে রাখলেন, আর আমার বাসায় থাকলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি চাইলে পড়াশোনাও করতে পারবেন, তার ব্যবস্থা আমি করে দেব। শুধু রিকোয়েস্ট ওই একটাই, আমার ছেলে আমি কাজের প্রেসারে পড়লে ফ্রি হতে সময় লাগে, ততক্ষণ আবার ছেলেটার জন্য চিন্তাও হয়। তাই ভাবলাম আপনাকে বলি। এখন বাকিটা আপনার মর্জি। অদ্রিজা শুনলো, কিছুক্ষণ ভাবলো তাকে বিশ্বাস করা কি উচিত হবে। সে কাউকে চেনেও না। অদ্রিজা তার বাবা দ্বিতীয় ঘরের সন্তান। নানু বাড়ি কখনোই সে দেখেনি। সে জানে না ওই বাড়ির আত্মীয়রা কেমন হয়। আরিমাদের বাসা থেকে যা দেখেছে শিখছে এই যা। এখন যাওয়ার কোনো জায়গাও নেই। সাইফানের ব্যাপারে মোটামুটি ধারণা হয়েছে, তবে সে এত রাতে রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবে, কার কাছে যাবে, কার হাতে পড়বে, তারপর কি হবে, সবকিছু ভেবে চুপ করে থম মেরে বসে রয় অদ্রিজা। সাইফানের ফোন বেজে উঠে ক্যাবের ড্রাইভার এসেছে। তা দেখে অদ্রিজার দিকে তাকিয়ে সবিনয় গলায় বলে, মিস অদ্রিজা, ক্যাব এসেছে, আমায় হেল্প করুন। সে অদ্রিজার সাহায্য বিড়াল পায়ে সামনে এগোতে ব্যস্ত। ক্যাবের সামনে যে দাঁড়ায় অদ্রিজা আর সাইফান। সাইফান মনে মনে ভেবে নিল অদ্রিজা যাবে না, তাই সেও আর কিছু জিজ্ঞেস করেনি। সাইফান গাড়ি তুলতে যাবে, তখন অদ্রিজা দ্রুত গলায় মিনমিন করে, আমি রাজি। আর ইউ শিওর? হুম। দেন কাম উইথ মি। হসপিটাল থেকে বাসায় এসেছে কিছুক্ষণ হয়। গেস্ট রুমটা এখন অদ্রিজা দখল করে আছে। সাইফান নিজের রুমে শুয়ে সাবরিনাকে কল দেয়। প্রথমে কলটা রিসিভ হয়নি, কিছুক্ষণ অপেক্ষা করে আবারও কল দেয় সাইফান। কল রিসিভ হয়। সাবরিনা চিন্তিত গলায় বলে, কোথায় তুমি? আসবে কখন? আমি একটু কাজে আটকে গেছি রে, আজকে ফিরতে পারবো না। সানাফকে একটু দেখে রাখিস। হায় রে, ডক্টর মানুষ বুঝেছি। হসপিটালে তাই না? হ্যাঁ। আচ্ছা, কালকে এসে নিয়েছিও। আর সিজানে হবু বউকে যে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না, শুনেছো? না তো। আমার কি মনে হয় জানো, মেয়েটা পালিয়েছে। পালাবে কেন? সিজান ভালো ছেলে। ধুর ছাই, মেয়েটার নাকি সৎ মা। বড় আবার কথা তো জানোই। সিজানের চরিত্র আমরা সবাই কম বেশি জানি। তোমার বউয়ের সে যাগ্গে ভালো হয়েছে মেয়েটা পালিয়েছে, না হলে দেখা যেত বিয়ের 1 মাসের মাথায় মেয়েটা মরে যেত। দোয়া করি মেয়েটা যেখানে গেছে ভালো থাক। আমার যদি আগামীকাল আসতে দেরি হয় তাহলে আমার বাসায় আসার দরকার নেই। চাবি হারিয়েছি, তাই নতুন লক দেয়া হয়েছে দরজায়। তুই এলেও বাসায় ঢুকতে পারবি না। তুই তোদের বাসায় চলে যাস, আমি ওকে সময় মতো ফ্রি হয়ে নিয়ে আসবো। এর জন্য বলি নতুন ভাবে শুরু করো। সানাপ একটা ভালো মা ডিজার্ভ করে, তুমি একটা ভালো বউ ডিজার্ভ করো। এত এলোমেলো আর কত বছর থাকবে? আমার কথা তো শুনছই না। যাক, যা ভালো বোঝো করো, রাখছি। ভোরের দিকে ঘুম ভেঙে গেল অদ্রিজার। আড়মোড়া ভেঙে উঠে বসে জানলা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। সব এলোমেলো লাগছে। শাড়ির আঁচল কোমরে গুজে নিয়ে বিছানা ঠিক করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এসে দাঁড়ায়। ডাইনিং আর ড্রয়িং রুম লাগোয়া, তারপর বাম দিকে রান্নাঘর। এখান থেকে স্পষ্ট দেখা যায়। অদ্রিজা ভাবলো কিছু রান্না করবে, তার জন্য লোকটা কত বড় একটা বিপদে পড়লো ভাবতে মন খারাপ হয়ে এলো অদ্রিজার। মন খারাপ নিয়ে রান্না শেষ করে। তখন সকাল 9টা, তাই অদ্রিজা ভাবলো একেবারে গোসল সেরে নাস্তা করবে। তাই সেও ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। নড়াচড়া করতেই শরীরের অদ্ভুত এক চিনচিন যন্ত্রণা ঝাঁপে তোলো সাইফানকে। ঢোক গিলে ব্যথাটা হজম করে উঠে বসলো। তারপর পাশ থেকে ফোন তুলে সময় দেখে সকাল 9টা 28। ধীর পায়ে ড্রয়িং রুমে আসলো সাইফান। তবে ডাইনিং টেবিলে চোখ যেতেই কিছুটা অবাকের রেশ ছেয়ে গেল সাইফানের মুখে। কারো অস্তিত্ব টের পেতেই পাশে ফিরে তাকায় সাইফান। অদ্রিজা ভেজা চুল মুছতে মুছতে এগিয়ে আসছে। তার শরীরে হালকা মেরুন রঙের সুতির শাড়ি, সদ্য স্নান করে বেরিয়েছে হয়তো। অদ্ভুত লাগলো হুট করে এই শ্যামলা চেহারা মেয়েটাকে দেখে। সাথে সাথে চোখ সরিয়ে নেয় সাইফান, তারপর বড় বড় শ্বাস টানে।
ততক্ষণে অদ্রিজার এসে সাইফানের পাশে এসে দাঁড়িয়ে সাইফানকে দেখে ভুল করেছে এমনভাবে মাফ চাওয়ার মতো মিনমিন স্বরে। আপনাকে না বলে আপনার কিচেনে গেছিলাম, তার জন্য আমি লজ্জিত ও দুঃখিত। এগুলো আপনি করেছেন? হুম। এতটা কষ্ট করার কোনো দরকার ছিল না। আপনি আমার মেহমান। আপনি অসুস্থ, আমার জন্য এত বড় বিপদ, আবার আমাকে আশ্রয় দিলেন। এই কাজটা সহজ, আমার করতে কোনো কষ্ট হয়নি। উল্টো আপনার উপর আশা রেখে সব কিছু ফেলে রাখলে আমার খারাপ লাগতো। আর আমি রান্না পারি, আমার বাসায় মায়ের সাথেই আমি সব রান্না শিখে নিয়েছি। আপনি বসুন, খেয়ে ওষুধ খেয়ে নেন। সাইফান চোখ ছোট ছোট করে দেখলো অদ্রিজাকে। মেয়েটা নিষ্পাপ হাসলো। সাইফান চোখ সরিয়ে নিতেই চা টেনে দিল অদ্রিজা। সাইফান প্রতিক্রিয়াবিহীন বসলো। অদ্রিজা খাবার উঠিয়ে দিতে দিতে বলে, আপনার শরীর তেমন একটা ভালো না, তাই তেলের জিনিসগুলো অ্যাভয়েড করার ট্রাই করেছি, খেয়ে নিন। আবারও তাকায় অদ্রিজার দিকে। অদ্রিজা কি এমন সহজই, নাকি সহজ হবার নাটক বা চেষ্টা করছে? কেমন অদ্ভুত লাগছে মেয়েটাকে। তারপর খাবার খেয়ে নিল প্রতিক্রিয়াবিহীন। অথচ অদ্রিজা খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিল। সে ভেবেছিল খাবার কেমন হয়েছে সাইফান বলবে, তবে তাকে হতাশ করে দিয়ে সাইফান চুপচাপ খেয়ে নিজের রুমে চলে গেছে। হতাশ ও আহত হয় বাচ্চা মেয়েটা। 11টার দিকে সাইফান রুম থেকে বের হয়। তখন অদ্রিজা কিচেনে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে। সাইফানকে রুম থেকে বের হতে দেখে অদ্রিজা কোমরে গুজে রাখা শাড়ির আঁচল ঠিক করে বেরিয়ে এসে উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছেন? আপনি কিচেনে থেকে এলেন? হ্যাঁ, ভাবলাম ফ্রি আছি, দুপুরের জন্য রান্না করি। আপনি তো অসুস্থ। আমি সানাফকে আনতে যাব। দরজা লাগিয়ে দিন। কেউ বেল বাজালে দরজা খুলবেন না। আমার ফিরতে লেট হলে আমি নিজেই চাবি দিয়ে দরজা খুলে নেব, সমস্যা নেই। আচ্ছা। একটু আগে মাগরিবের আজান দিয়েছে। অদ্রিজা নামাজ পড়ে উঠে বসেছে। অদ্রিজা ভেবেছিল দুপুরে সাইফান সানাফকে নিয়ে ফিরে আসবে, তবে এখনো ফেরেনি। মনে মনে একটু চিন্তা হলো অদ্রিজার। এর মাঝে মনে হলো ফ্ল্যাটের দরজা কেউ খুলেছে। টের পেতেই অদ্রিজা নিজের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে বাহিরে তাকায়। সাইফান এসেছে, তার একপাশে সানাফকে কোলে নিয়ে রয়েছে, অন্য পাশটা কেমন স্যাঁতস্যাঁতে লাগলো। তাই দৃষ্টি আরেকটু তীক্ষ্ণ করতেই শার্টে সেই ভেজা স্যাঁতস্যাঁত ভাবের কারণ বুঝতে পারে অদ্রিজা। আবারও কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে ভেবে আটকে উঠল মেয়েটা। দ্রুত দরজার আড়াল থেকে বেরিয়ে চিন্তিত গলায় বলে, আপনার তো ব্লিডিং হচ্ছে। থমকায় সাইফান অদ্রিজার কথায়। অদ্রিজা চিন্তিত ও উৎকণ্ঠা হয়ে তাকিয়ে আছে। সাইফান জবাব দিল না। এদিকে হুট করে অদ্রিজাকে দেখে সানাব গোল গোল চোখে নিষ্পাপ মুখে তাকিয়ে থাকে। তারপর সাইফানের উদ্দেশ্যে নিষ্পাপ কণ্ঠে শুধায়, পাপা, এটা কে? সাইফান ছেলের প্রশ্নে ছেলের দিকে তাকালো, তবে কি জবাব দেবে খুঁজে পেল না। সানাফ এখনো নিষ্পাপ চোখে একবার সাইফানের দিকে তাকাচ্ছে, তো একবার তার গোটা গোটা বাদামি রঙের চোখ নিয়ে অদ্রিজার দিকে তাকাচ্ছে। অদ্রিজা এগিয়ে এসে কিছুটা জড়তা নিয়ে সানাফকে টেনে কোলে তুলে নিয়ে সাইফানের উদ্দেশ্যে বলে, আমার মনে হয় আপনার ব্যান্ডেজটা ঠিক করা উচিত। রক্ত দিয়ে মাখামাখি অবস্থা, এমন হলে আপনার শরীর আরো খারাপ লাগবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, বাবু আমার কাছে থাকুক। আমার মনে হয় না ও আপনার কাছে থাকবে। ও অপরিচিত মানুষের কাছে থাকে না, কান্নাকাটি করে। তার চেয়ে বরং ওকে আমায় দিন। ও আমার কাছে থাকবে, চিন্তা করবেন না। ও কান্না করবে না। আপনি ফ্রেশ হয়ে আসুন। রক্ত যাচ্ছে, এমন হেলাফেলা করলে আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। থমকালো সাইফান। জবাব দিতে চেয়েও দিল না। শান্ত ভঙ্গিতে নিজের রুমে চলে গেল। সাইফান চলে যেতেই এতক্ষণ চিন্তিত ভঙ্গিতে আটকে রাখা শ্বাস ফেলে। অদ্রিজা ভেবেছিল সানাফকে দেবে না, কিন্তু দিল। যাক, ভালোই হয়েছে। সানাফ নিষ্পলক চোখে অদ্রিজার মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখে অদ্রিজা মিষ্টি হাসলো। তারপর জিজ্ঞেস করে, তোমার নাম কি পাখি? তানাপ। তানাপ না বাবা, সানাপ বলো। সানাফ। তানাপ। আচ্ছা, তোমার নাম তানাপ। তানাপ না, তানাপ। অদ্রিজা হেসে ছোট ছোট পায়ে সারা ড্রয়িং রুম পাইচারি করে। সানাফের বয়সের কারণে তার কথা এখনো স্পষ্ট নয়, তবে অদ্রিজা ওর নাম ভুল বলছে। তাই নিজের সঠিক নাম বলেছে, অথচ তার উচ্চারণ স্পষ্ট না হবার কারণে দুটোই এক শোনাচ্ছে। এটা সেটা গল্প করতে করতে সানাফের চোখে ঘুম নেমে আসে। কিছু সময়ের মাঝে ঘুমে তলিয়েও যায় বাচ্চাটা, তাই অদ্রিজা থেমে যায়। তারপর সাইফানের রুমের দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। ধীরে একটা বালিশে সানাফকে শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে সানাফকে নিজের সাথে মিশিয়ে নেয়। সানাফও উৎস দেহের ওম পেয়ে পাখির ছানা মতো গুটিয়ে যায় অদ্রিজার তনুর সাথে। অদ্রিজা দেখলো, তারপর সানাফকে আরেকটু মিশিয়ে নিয়ে নিজেও চোখ বন্ধ করে শুয়ে থাকে।
সময়ের ব্যবধানে অদ্রিজাও ঘুমিয়ে গেল সানাফের সাথে। ফ্রেশ হয়ে ব্যান্ডেজ করে নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে রুম ফাঁকা দেখে কপাল কুঁচকায় সাইফান। তারপর ভাবে হয়তো অদ্রিজা নিজের রুমে গেছে, তাই অদ্রিজাকে না ডেকে সরাসরি কিচেনে এসে সব খাবার গরম করে সাইফান। টুকটাক সব কাজ গুছিয়ে খাবারগুলো ডাইনিং রুমের টেবিলে এনে রাখে। তারপর সানাফের জন্য খাবার গরম করে এনে রেখে ভাবে এবার অদ্রিজা আর সানাফকে ডাকবে। তাই ড্রয়িং রুমে আসতেই দরজার কলিং বেল বেজে ওঠে। ঘাড় ঘুরে ড্রয়িং রুমে থাকা বড় ঘড়িটার দিকে তাকালো। সময় রাত 11:30। এই সময় তো কারো আসার কথা না, তাহলে কি এলো? এর মধ্যে আবারও দরজায় বেল বাজে। তাই বিরক্ত পেয়ে এগিয়ে এসে দরজা খুলতেই রামিসাকে দেখে অবাক হয় সাইফান। রমিশা সাইফানকে কথা বলার সময় না দিয়ে সাইফানকে হাত দিয়ে সরিয়ে বাসার ভেতরে চলে আসে। সাইফান শান্ত চোখে দেখে রমিশাকে দেখে কোনোভাবেই স্বাভাবিক লাগছে না। রমিশা এদিক সেদিক তাকিয়ে এলোমেলো চোখে চেয়ে বলে, সাফান কোথায়? কেন এসেছো? আমার ছেলেকে দেখতে। সেটার অধিকার তুমি আরো 3.5 বছর আগে হারিয়েছ রামিসা। এত রাতে একটা পুরুষের বাসায় এভাবে আসাটা নিশ্চয়ই ভদ্রমহিলার কাতারে পড়ে না। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও রামিসা। সানাফকে দেখার দরকার নেই। আমি সাফানকে জন্ম দিয়েছি। তুমি এইসব কথা কেন বলছো? কি বোঝাতে চাও তুমি? আমার কোনো অধিকার নেই? না নেই, আমার নিশ্চয়ই পিছনের সব কথা মনে করিয়ে দিতে হবে না রামিসা। এখন যেখান থেকে এসেছো দয়া করে সেখানে যাও। যাব না আমি। কি করবে তুমি? কিছুই না, শুধু তোমায় বাসা থেকে বের করে দেব। তুমি আমায় বাসা থেকে বের করে দিবে? এই বলো তো, তোমার কি হয়েছে? তুমি আর আমাকে ভালোবাসো না বলো? এই সাফানের পাপা বলো। ভালো তাকেই বাসা যায় যে যোগ্যতা রাখে। তুমি সেই যোগ্যতা হারিয়ে ফেলেছো। এখন কেন এসেছো? সানাফ তো তোমার কাছে ছুতো মাত্র। টাকা চাই? কত টাকা চাই তোমার? এর জন্যই আমি তোমায় এত পছন্দ করি সাইফান। আফটার অল ইউ আর এ জেন্টলম্যান অ্যান্ড অলসো এ জিনিয়াস ডক্টর। বেশি না, 86,000 লাগবে আপাতত, পরে আবার লাগলে। যা যা লাগবে নিয়ে নিও, তবু এমন হুটহাট রাতে এসো না। এটা ভদ্রলোকের বাসা। তোমার এমন আচরণের কারণে সোসাইটিতে আমায় একঘর করে দিও না। এখন আসতে পারো। আজকে আমার মন ভালো সাইফান, তাই চেঁচামেচি করিনি। আর তুমিও আজকে সহজে মেনে নিয়েছো। এখন এমন সব সময় গুড বয় থাকলেই পারো। কথাটা বলেই হাসলো রামিসা। অদ্রিজা কেবল সানাফকে কোলে নিয়ে নিজের রুমের দরজায় এসে দাঁড়ালো। তারপর হাসি থামাতেই চোখ যায় সাইফানের পিছনে গেস্ট রুমের দরজার দিকে, যেখানে অদ্রিজা দাঁড়িয়ে। অদ্রিজার শরীর একটা মেরুন রঙের শাড়ি জড়িয়ে আছে, তার কোলে সানাফ। কি সুন্দর বুকে মাথা পেতে লেপ্টে আছে ছেলেটা। সাইফানের বাসায় একটা মেয়ে। রামিসা শান্ত চোখে অদ্রিজাকে পর্যবেক্ষণ করে আগুনের মতো ধপ করে ছলকে জ্বলে উঠল। চোখ শক্ত করে সাইফানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সাইফান, এই মেয়েটা কে? বিয়ে করেছো তুমি? সাইফান নির্বিকার ভঙ্গিতে পিছনে ফিরে তাকায়। তারপর অদ্রিজা আর সানাফকে দেখে শান্ত ও শীতল গলায় আদেশ স্বরূপ অদ্রিজাকে বলে, অদ্রিজা সানাফকে নিয়ে রুমে যান। ঘরে যাবে কেন? কে ও? আমার ছেলে, ওর কাছে কেন? কি হয় তোমার? বিয়ে করে নিয়েছো তাই না? তাই তো বলি, তোমরা সব পুরুষের এক। কচি মেয়ে দেখতে না দেখতেই বিয়ে করে নিয়েছো। কতদিন হয়েছে? রামিসা, জাস্ট স্টপ। যা তা বলছো? আমি কোনো বিয়ে করিনি। বিয়ে করনি মানে? তাহলে ও তোমার বাসায় কি করছে? ও তোমার বউ নয়? তাহলে কেন ও তোমার বাসায়? ওকে দেখে কোনোভাবেই কাজের লোক মনে হচ্ছে না। আর তুমি এমন একটা মেয়ে কাজের জন্য বাসায়ও রাখবে না? তাহলে কে ও? ধৈর্য ধরে চুপ করে আছে সাইফান। রামিসা যেন ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে। রামিসা এবার এগিয়ে এসে সাইফানের টি শার্ট খাবলে ধরে চেঁচিয়ে আবারও জিজ্ঞেস করে, কথা বলছো না কেন সাইফান? ওকে, কি সম্পর্ক তোমাদের? লিভ ইন করছো? ও বুঝেছি, ও তোমার রক্ষিতা তাই না? ওর ব্যাপারে আর একটা কথাও বলবে না রামিসা। তুমি ওর জন্য আমার সাথে এমন ব্যবহার করলে সাইফান? হ্যাঁ করেছি। যা তা বলবে না ওর ব্যাপারে। একজন রক্ষিতার জন্য এত দরদ? রামিসা, চিৎকার করবে না সাইফান। তুমি ডিভোর্সি। ওর মতো একটা মেয়ে নিশ্চয়ই এমনি এমনি তোমার সাথে থাকছে না। কি সম্পর্ক তোমাদের? জবাব দাও আমায়। টেল মি, হু ইজ শি? কি সম্পর্ক তোমাদের মাঝে? কতদিন একসাথে থাকছো?
তোমার ব্যাপারে আমি ভালো করেই জানি সাইফন। একটা মেয়ে তোমার সাথে থাকছে আর তাকে তুমি ছুঁয়ে দেখোনি, এটা আমি বিশ্বাস করি না। কতদিনের সম্পর্ক বলো আমায়? এর জন্যই বারবার চলে যেতে বলেছিলে, তাই না? রামিশা আর সাইফানের চেঁচামেচিতে পাশের ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে এলো। দরজা আগে থেকেই খোলা ছিল। লোকগুলো যেন কথা বলার কারণ খুঁজে পেল। সব কথা শুনে সবাই ছি ছি করছে। এর মধ্যে গুঞ্জন উঠল। হারাম সম্পর্কে থেকে বিয়ে দিয়ে দেন। যদি ডক্টর সাইফান বিয়ে না করে তাহলে সোসাইটি থেকে এখনই বেরিয়ে যেতে হবে আর মেয়েটাকে চরম শাস্তি দিতে হবে। অদ্রিজা শান্ত চোখে অশ্রু বিসর্জন দিয়ে পুরোটা সময় নীরব রইল। ততক্ষণে সোসাইটির লোকেরা কাজে নিয়ে এসেছে সোসাইটির মসজিদ থেকে। সাইফান শান্ত চোখে পুরোটা সময় রামিশাকে দেখল। যখন কাজে এসে উপস্থিত হয়েছে তখন একজন জিজ্ঞেস করে, তাহলে ডক্টর সাহেব কি ডিসিশন নিয়েছেন? সোসাইটি ছাড়বেন নাকি বিয়ে করবেন? সাইফান শুনল সব কথা। সাইফান রামিশার সামনে এসে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসলো। তাতেই রামিশা ভরকে গেল। লোকজন একটু দ্বিধায় পড়ল সাইফানের রহস্যময় হাসিতে। সাইফান দ্বিধাহীন রামিশার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে নিয়ে শান্ত স্বরে বলেন, তোমার কথা একদম ঠিক রামিশা। আসলেই আমি কেমন তা তুমি খুব ভালো করে জানো। এটা এখানের কেউ না জানলেও আমি তা জানি। তোমার শিরায় শিরায় কি চলে তা তোমার চোখে তাকিয়ে বলতে পারি। আফটার অল উই নো ইচ আদার ফর 7 years। অদ্রিজাকে বিয়ে করাটা বড় ব্যাপার নয় রামিশা। কথা হলো আমারও তোমার মতো শর্ত আছে। তোমার কি শর্ত ছিল তা সবার সামনে না বলি। আমি চাই না তোমায় কেউ খারাপ বলুক। ওইসব ব্যাপারগুলো পার্সোনাল থাকুক, কিন্তু এইগুলো না জানলেই নয়। আমি অদ্রিজাকে বিয়ে করব। তার প্রথম শর্ত, তুমি আমার সাথে কোনো সম্পর্ক কিংবা যোগাযোগ রাখার চেষ্টা করতে পারবে না। দ্বিতীয় শর্ত, তুমি আমার থেকে আর কোনো টাকা পাবে না, আর না সানাফের ব্যাপারে কোনো হস্তান্তর করবে। কারণ কোর্ট অনুযায়ী সানাফের বয়স 3 বছর হলে ওকে আমাকে দেবার কথা ছিল, আর আজকে সার্টিফিকেট অনুযায়ী সানাফের 3য় জন্মদিন। আর তৃতীয় ও শেষ শর্ত, আমার বিয়ের পর তুমি আমার সানাফ এবং অদ্রিজার জীবনে হস্তান্তর করতে পারবে না, আর না নিজের এই মুখ নিয়ে আমার আশেপাশে আসবে। আমি বিয়ে কবুল বলার সাথে সাথে তুমি আর আমার জীবন এবং বাসার আশেপাশে থাকতে পারবে না, আর না আমার কর্মস্থলে এবং অন্য কোনো জায়গায়। মোট কথা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বিয়ের সাথে তোমার সাথে আমার সব এখানেই ছিন্ন। আমি রাজি, কিন্তু সাইফন। আমার ছেলের নাম উচ্চারণ করবে না। তুমি ওর মা হবার যোগ্যতা অনেক আগেই হারিয়েছ। ওকে তোমার প্রয়োজনে মনে পড়তো, এমনি নয়। তাই তোমার জন্য এটাই ভালো হবে, তুমি ভুলে যাও ও তোমার ছেলে। তুমি ওর কেউ নও। একটু পরে ওর নতুন মা হবে। আশা রাখবো সানাপকে আর তোমার দরকার পড়বে না। আর দয়া করে সানাপকে নিয়ে কোনো সিন ক্রিয়েট করো না। কথা থেমে যায় রামিশার। ঢোক গেল সে। কোনো গুটি কাজ করছে না। রামিশা হতাশ মুখে যখন পরের চাল খুঁজতে ব্যস্ত, তখন সাইফান সবার উদ্দেশ্যে বলে, আমি বিয়েতে রাজি, তবে আমার অদ্রিজার সাথে পার্সোনাল কিছু কথা আছে। আশা করি আমাদের একটু স্পেস দিবেন। কথাটা বলে অদ্রিজার রুমের দিকে চলে যায় সাইফান। অদ্রিজা ও সাইফান কথা শুনে ধীর পায়ে ওর পিছনে চলে যায়। সাইফান নিঃশব্দে এসে বিছানায় বসে। অদ্রিজা এসে পাশে দাঁড়াতেই সাইফান মুখ তুলে তাকায়। অতিরিক্ত রাগে সাইফানের চোখ মুখ রক্তাক্ত বর্ণ ধারণ করেছে। সাইফান স্থির দৃষ্টি নিয়ে অদ্রিজার পানে চেয়ে রইল কিছু সময়, তারপর শান্ত গলায় বলে, বিয়ে করবেন আমায়? আমার জন্য নয়, এই মানুষগুলোর কথা। রামিশা আপনাকে অপমান করেছে তার জবাব। আর শেষে আমার ছেলেটার জন্য যদি আপনাকে চাই, আপনি কি অনুমতি দেবেন? এলোমেলো দৃষ্টি ফেলে ঢোক গেল। তারপর বলে, কিন্তু আপনার বয়স নিয়ে সমস্যা? আমার 18 চলছে, 2 মাস বাদে 19 হবে। কিন্তু এসব কি আদৌ ঠিক হবে? রামিশার ব্যাপারে আমি আপনাকে পরে কোনো এক সময় বলবো, কিন্তু আপাতত সোসাইটির লোকদের মুখ বন্ধ করতে হবে। আমি চাই না রামিশার এসব কুরুচিপূর্ণ আচরণের কারণে আমাদের চরিত্রে কালি লাগুক কিংবা লোকেরা উল্টাপাল্টা ভাবুক। আপনি
এমনিতেও এখানে থাকবেন। যদি এখান থেকে চলে যান, লোকেরা রামিসা যা বলেছে তাই মেনে নেবে, আর একটা ভয়ঙ্কর পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি হবে। আর আপনি এই রাতে যাবেনই বা কোথায়? তার থেকে বরং আমার জন্য নয়, অ্যাটলিস্ট আমাদের নিয়ে যে কথা উঠেছে তা বন্ধ করতে এবং আমার ছেলের জন্য রাজি হয়ে যান। আমি রাজি, কিন্তু কিন্তু কি? আপনার বোনের ছেলে ওই পরিবার। আমার ছেলের প্রক্টর হন এখন। আপনাদের পুরো দুনিয়া থেকে রক্ষা করার দায়িত্ব আমার। শুধু ছেলে নয়, সামলাতে হলে ছেলে আর তার বাবা দুজনকেই করব। সে তার দিক থেকে আমাদের রক্ষা করলে আমারও দায়িত্ব আমার দিক থেকে তাদের সামলানো। আলহামদুলিল্লাহ পড়ে বলে বিয়ে কবুল করলো সবাই। তবে মহিলাগুলো এখনো অদ্রিজার পানে অদ্ভুত চোখে তাকিয়ে আছে আর গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। প্রথমবার অদ্রিজার খারাপ লাগলো সাইফানের অর্ধাঙ্গী হবার পর, আর তেমন কিছু লাগছে না। রামিসা ঝামেলা করতে এসে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। এখন বিচলিত ও নাটকীয় ভঙ্গিতে ভাঙা ভাঙা গলায় সাইফানকে উদ্দেশ্য করে বলে, তুমি তো বিয়ে করে নিলে সাইফান, আমি তাহলে আসছি, বউ বাচ্চা নিয়ে ভালো থাকবে। কথাটা বলেই রামেশা দরজা থেকে পা বাড়াতেই অদ্রিজা উচ্চস্বরে গম্ভীর গলা বলে, একটু দাঁড়ান। সাইফান চমকায়, তারপর অদ্রিজার পানে তাকায়। অদ্রিজা স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে সানাফকে নিজের কোল থেকে সাইফানের দিকে এগিয়ে দিয়ে বলে, ওকে একটু নেবেন? সাইফান সানাফকে কোলে তুলে নেয়। তবে অদ্রিজা কি করতে চাইছে তার বোধগম্য হলো না। অদ্রিজা সানাফকে সাইফানের কোলে তুলে দিয়ে উঠে দাঁড়িয়ে সবার দিকে একবার তাকায়। তারপর বিড়াল পায়ে এগিয়ে এসে রামিসার সামনে দাঁড়ায়। রামিসার মুখের দিকে তাকিয়ে আবারও ঘাড় ঘুরে সাইফানের দিকে তাকায়। সাইফান উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। অদ্রিজা শান্ত গলায় সাইফানকে প্রশ্ন জিজ্ঞাসা করে, এখন আমরা বিবাহিত, আমি আপনার বউ। জি। প্রাক্তন স্ত্রী থেকে বর্তমান স্ত্রী আপনার উপর হক বেশি, তাই না? বিব্রত ঠেকলো এই প্রশ্ন। তবুও মাথা নাড়িয়ে সম্মতি প্রদান করে সাইফান। রামিসা অবাক চোখে তাকিয়ে আছে। অদ্রিজা এবার মাথা ঘুরিয়ে রামিসার দিকে তাকিয়ে তার সারা মুখে দৃষ্টি বুলিয়ে অপেক্ষা না করে সশব্দে চর বসে রামিসার গালে। সবাই হতবাক হয়ে যায়। রামিসা গালে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকাতে অদ্রিজা শক্ত গলায় বলে, মাঝরাতে ভদ্রলোকের বাসায় এমন ভাবে আসার জন্য এবং চেঁচামেচি করে সিন ক্রিয়েট করার জন্য এই চরটা। কথাটা শেষ হতে আরো একটা চর দিয়ে বলে, এসে তামাশা করে আমার আর আমার স্বামীকে জড়িয়ে উল্টোপাল্টা কথা বলার জন্য। তারপর আরো একটা ঠাটে চর মেরে বলেন, এই চরটা হলো যতবার আমার পরিবারের কথা মনে পড়বে ততবার এই চরটার কথা মনে পড়বে। নেক্সট টাইম যেন আমি আপনাকে আমার বাসার আশেপাশে এবং আমার স্বামীর আশেপাশে না দেখি, তাহলে এবারের মতো ভুলে যাব আপনি আমার বর এবং আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী ছিলেন। এখন আপনি আসতে পারেন। চরগুলো এতটাই জোরালো ছিল যে লোকেরা এখনো নিজেদের হতভম্ব ভাব কমাতে পারছে না। অদ্রিজা ঘুরে সবার মুখ দেখলো, তারপর আবারও রামিসার দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে? এখনো বেহার মতো দাঁড়িয়ে আছেন কেন? রামিসা অপমানে গালে হাত দিয়ে সবার দিকে তাকিয়ে সাইফানের দিকে তাকায়। সাইফান নিজে বোকা হয়ে আছে, সে কোনো কথা খুঁজে পাচ্ছে না। অদ্রিজা রামেশের দৃষ্টি অনুসরণ করে সাইফানের দিকে তাকায়। সাইফান হতবাক মুখে নিজের সানাপকে বুকে চেপে সোফায় বসে আছে। অদ্রিজা দেখলো, তারপর প্রতিক্রিয়াবিহীন রামেশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, উনি কিছু বলবে না, তাই এখন তাকিয়েও লাভ নেই, আপনি এখন আসতে পারেন। রামেশা অপমানে থমথমে মুখ নিয়ে বলে, তোমায় আমি পরে দেখে নিব। পরে দেখার দরকার নেই, আমার কথা মনে পড়লে এই চরগুলো মনে পড়ে যাবে। কথাটা বলে ঠোঁট প্রসারিত করে হাসে অদ্রিজা। রামেশা রাগান্বিত মুখে দরজা দিয়ে বেরিয়ে যায়। এবার অদ্রিজা বাকি মানুষের দিকে তাকিয়ে দেখলো সবাই এখনো চুপচাপ তাকিয়ে আছে। অদ্রিজা হাসলো, তারপর শান্ত চোখে তাকিয়ে বলে, মানুষের একটা বিপদ হোক আপনাদের খুঁজে পাওয়া যায় না, কিন্তু তামাশার কথা বলেন এই যে আপনারা কোথা থেকে চলে এলেন, এমন চলে আসেন। একটা বাহিরের মানুষের কথার ভিত্তিতে আপনারা তামাশা বানালেন, অথচ একবারও শুনতে চেয়েছেন আমার আর ডক্টর সাহেবের সম্পর্ক কি না। আপনারা একপাক্ষিক বিচার করে ডক্টর সাহেব আর আমায় জড়িয়ে উল্টাপাল্টা কথা বললেন, চরিত্রে কালি লেপটে দিলেন। আসলে আপনাদের বলেই লাভ কি, সোসাইটি মানেই এমন। তাহলে তাল বানানোর জন্য সবাই উঠে পড়ে লেগে যায়। যাক, ভালোই হলো। এখন দয়া করে আপনারা আসতে পারেন, আপনাদের আমাদের কোনো দরকার নেই। দয়া করে আমাদের ফ্ল্যাটের সামনে আসবেন না, আমি চাই না আপনাদের এই মজার তামাশার কারণে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ুক। এবার আসুন। অদ্রিজা কথা শেষ করে লম্বা শ্বাস ফেলে। সাইফান হয়তো কিছু একটা বলতো, তবে অদ্রিজার রাগে মাথার ভেতর ধপধপ করছে। কাউকে খুন করতে পারলে আপাতত শান্তি লাগতো, কিন্তু এটা আপাতত কখনোই সম্ভব না।
তাই মুখ ঘুরিয়ে এগিয়ে এসে সাইফানের সামনে এসে দাঁড়ায়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, ছেলেকে দিন, ওনারা গেলে দরজা বন্ধ করে আসবেন। একটা সিগনেচার একটা কবুলে এত জোর, এত অধিকার বোধ। সাইফান ঢোক গিলল। তারপর আদ্রিজা শ্যামবর্ণের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে সানাফকে কোলে তুলে দেয়। অদ্রিজাও সানাফকে কোলে তুলে হেঁটে ড্রয়িং রুমের মাঝে এসে আবারও থমকে দাঁড়ায়। তারপর পিছনে ঘুরে সাইফানকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, আপনার রুমে যাব নাকি গেস্ট রুমে? আমার রুমে। অদ্রিজা চলে গেল। অদ্রিজা যেতেই সাইফান লোকগুলোর দিকে তাকালো। তারপর গম্ভীর কণ্ঠে বলে, আপনারা যাবেন নাকি? যাচ্ছি। এই চলো চলো। কথাটা বলে সবাই বিদায় নেয়। বিদায় নিতে দরজা বন্ধ করে দেয় সাইফান। তারপর একটা লম্বা শ্বাস ফেলে। পরিস্থিতি কোথা থেকে তাকে কোথায় নিয়ে গেছে, অবিশ্বাস্য। খাবার টেবিলে খাবার এখনো পড়ে আছে, খেতে ইচ্ছে করছে না। অদ্রিজাও যে এত সব হবার পর খাবে না সেটাও সে বুঝতে পারলো কেন যেন। তাই ধীর পায়ে এগিয়ে নিজের রুমের সামনে এসে দরজা নক করল। ভেতর থেকে কোনো উত্তর এলো না, তাই দরজাটা হালকা খুলে মাথা ঢুকে রুমের দিকে তাকায়। অদ্রিজা সানাফকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা বুঝতে পারলো না, কিন্তু সানাফকে তো খাওয়াতে হবে, না হলে এখন আর এই রুমে আসতো না সাইফান। তাই জড়তার সাথে দরজা ঠেলে ভেতরে ঢুকে সাইফান। অদ্রিজা টের পেতে গম্ভীর গলায় বলে, ওখানেই দাঁড়ান। সবসময় কেমন চুপই থাকতেন, লোকজন যা তা বলছিল আর ওই। কংগ্রেচুলেশনস মিসেস ইয়াজিদ। রাখেন আপনার শুভেচ্ছা, জবাব দিন। ছেলেকে খাওয়াতে হবে, ওকে দিন। দেখুন ডাক্তার সাহেব, যে জিজ্ঞেস করছি তার জবাব আগে দিন। সেটার জন্য অনেক সময় পড়ে আছে, এখন আপাতত খেতে হবে। ছেলে নিয়ে যান, আমি দিতে পারবো না। আবারও শ্বাস টানলো সাইফান। তার সাথে হচ্ছে কি এসব? মেয়েটাকে ঘরে জায়গা দিয়ে ঝামেলার পর এখন মনে হচ্ছে মেয়েটার ঘর, আর সে এমনি থাকতে এসেছে। ওই সিজনের সাথে তো এমন তেরা তেরা জবাব দিতে পারেনি। তাহলে সাইফানের সাথে এমন তেরামি করার মানে কি? নিতান্তই ভদ্রলোক সাইফান। যদি এটা ভার্সিটি লাইফ হতো তাহলে অদ্রিজার এই তেরামি ছুটাতে ঘন্টার ব্যবধান হতো না। ছেলেকে নিয়ে বেরিয়ে যাবার আগে অদ্রিজা বলে, এই রুমেই আসবেন, কথা আছে আপনার সাথে। খবরদার যদি অন্য রুমে যান তো আপনার খবর আছে। আবারও ঢুকিল সাইফান। এই মেয়ে এমন করছে কেন? রামেশাকে চড়ানোর দৃশ্য দেখে বাঘ বিতণ্ডায় লিপ্ত হতে ইচ্ছে করছে না সাইফানের। কেমন ভয় ভয় লাগছে। ছেলেকে কোনো মতে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে এসে বিছানায় রাখে। অদ্রিজা চোখ বন্ধ করে শুয়েছিল। সাইফান সানাফকে অদ্রিজার পাশে বিছানায় রেখে বিপরীত পাশে এসে বসতেই অদ্রিজা ঘুরে তাকায়। তারপর রাগান্বিত মুখে বলে, এখান থেকে উঠুন, উঠুন আগে। আমার সব প্রশ্নের জবাব দেবেন, তারপর বসবেন নাকি ঘুমাবেন আপনার ব্যাপার। পেটের দিকটা ব্যথা করছে, একটু বসি মিসেস। বসুন, তারপর প্রথম থেকে সব বলবেন। ওই পাশের বেডসাইড টেবিলের ড্রয়ারে একটা 8 বক্স আছে, একটু দেবেন। অদ্রিজা উঠে এসে ড্রয়ার থেকে বক্স নেয়। তারপর আবারও এসে নিজের জায়গায় বসে। সাইফান বলে, আমি ড্রেসিং করব, আপনি কি তাকিয়ে থাকবেন? এখন নির্লজ্জ ভাবলে ভাবুন, আমার কিছু করার নেই। বিয়ে করেছি, সংসারও করতে হবে, তাই সবকিছু এখন নিজেরই করতে হবে। দ্রুত বলুন, আর শার্টটা খুলুন, আমি ড্রেসিং করে দিচ্ছি। কি করছেন? জামাইয়ের সেবা। বোকা বনে যায় সাইফান। মাথার স্ক্রু কি ঢিলা নাকি এই মেয়ের? বিয়ে হয়েছে কোথায় রাগারাগি করবে, কান্নাকাটি করবে, অথচ এই মেয়ে এমন প্রতিক্রিয়া করছে যেন এটা হওয়ারই ছিল। অদ্রিজা প্রতিক্রিয়া বিহীন কাটা জায়গায় তুলোটা চেপে ধরে বলতে শুরু করে, আপনার আমার বিয়েটা যেভাবে হয়েছে হয়েছে। আমার একটা থাকার জায়গা লাগতো, আপনার বাচ্চা সামলানোর একটা বিশ্বস্ত মানুষ লাগতো, আর সানাফের দেখাশোনার জন্য তার কাছের কেউ। আমরা সবাই আমাদের স্বার্থ নিয়েই ছিলাম, তবে ভাগ্যবশত আপনি আমার স্বামী হলেন। আমি আপনার বউ আর সানাফের মা। এখন আগে কি হয়েছে তা ভেবে সামনের দিনের কথা ভাবুন। আর একটা কথা মনে রাখবেন, বিয়ে একটা পবিত্র জিনিস। খোদা তাআলা স্বামী স্ত্রীর বিচ্ছেদ অপছন্দ করে। এখন কথা হলো, এইসব কথা কেন আপনাকে বলছি? আমি আপনার স্ত্রী, জানি না আপনার সাথে তার সম্পর্ক কেমন ছিল, কি হয়েছে, তবে আপনি আমাকে বলবেন, আমি শুনবো। তার আগে আমার দিকটা আপনার শোনা উচিত, জানা উচিত। কেন আমি সহজ হতে চাইছি। আজকে রাতটা আমি এই রুমে থাকবো, সব বলবো, আপনিও বলবেন। দুজনেরটা পরিষ্কার হবার পরে আগামীকাল আপনি সিদ্ধান্ত নেবেন, এই মিসেস অদ্রিজা ইয়াজিদের স্থান গেস্ট রুমে হবে নাকি এই রুমে। শান্ত চোখে তাকালো সাইফান। অদ্রিজা কথা বলতে বলতে চোখ তুলে সাইফানের দিকে তাকালো, তারপর নিষ্পাপ হাসলো। বড় অদ্ভুত লাগলো সেই হাসি। সাইফান এখনো নির্বিকার। অদ্রিজা লম্বা শ্বাস টানলো, তারপর বলতে শুরু করে,
যখন থেকে বুঝতে শিখলাম আব্বাকে আমাদের বাসায় খুব একটা পেতাম না। আসতো চলে যেত, এই আসতো চলে যেত। আমাদের বাসায় খুব একটা থাকতেন না তিনি। আমি তখন জিজ্ঞেস করার মতো কিছুই খুঁজে পাইনি। আম্মাকে মাঝে মাঝে প্রশ্ন করতাম আব্বা কেন আমাদের সাথে থাকে না। প্রতিবার আম্মা হাসি মুখে প্রশ্ন উড়িয়ে দিত। তা তো বুঝতাম না, তবে এতটুকু বুঝতাম আব্বা আমাদের সাথে থাকবেন না। তারপর সময় গড়ালো, স্কুলে ভর্তি করালো আম্মা, স্কুলে যেতাম, বাচ্চাদের বাবা মা তাদের আনতে যেত, আমি দেখতাম, মন খারাপ করে মাকে জিজ্ঞেস করতাম আব্বা কেন আমায় নিতে আসেনি। আম্মা তখনও হাসতেন, ওই হাসির পেছনে একটা লুকায়িত যন্ত্রণা ছিল। তখন না বুঝলেও পরে বুঝেছি। আবারও সময় গড়ালো, আব্বা আসতো, আমিও বায়না ধরতাম আব্বা আজকে থেকে যান, আজকে আমরা বাহিরে ঘুরতে যাব। আরো কত কত বায়না, কখনোই তা পূরণ হতো না। আমার যখন বয়স 11 মনে হয়, তখন বুঝতে পারলাম আমরা আব্বার একমাত্র পরিবার না, তার আরো একটি পরিবার আছে। বড় মা আর আরিমা আপু ছিল সেই পরিবারে। আম্মা আব্বার ব্যাপারগুলো বুঝতো, তবে সে জানতো না সে আব্বার দ্বিতীয় পক্ষ ছিল। রাতে আব্বার সাথে আম্মার তুমুল ঝগড়া হয়, তারপর আব্বা চলে যায়। সকালে সব দিনের মতো ঘুম থেকে উঠলাম, তবে পাশে আম্মাকে না পেয়ে একটু অবাক হয়েছিলাম। যদি আম্মা সকালে রান্না করতে সকাল সকাল উঠতো, কিন্তু ঘরের মাঝে তেমন কোনো আঁচ পাইনি। তাই কেমন মন ওলটপালট হয়ে উঠল। আমাদের রুমের বারান্দা, ওয়াশরুম দেখলাম, মাকে পাইনি। তাই আমাদের রুম থেকে বের হয়ে কিচেন আর বাকি সব চেক করে পাশের রুমে গেলাম। দরজাটা হালকা চাপানো ছিল, ওই রুমটা সবসময় বন্ধ থাকতো। তাই নিজের মনের সন্দেহ প্রাধান্য দিয়ে রুমের দরজা ঠেলে খুলতেই আমার চোখে যা ভেসে উঠল তা আমার জীবন ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আম্মা সুইসাইড করেছে। আমি অবুঝ ছিলাম না, বুঝতে অসুবিধা হলো না, কিন্তু অবাক করা বিষয় হলো আমি কান্না করিনি, একটুও কান্না করিনি। কিন্তু আব্বা আর আম্মার উপর চাপা অভিমান হলো। আমি ভাবলাম আব্বাকে কল দিব, কিন্তু অনেক সকাল হবার কারণে আমি কল দেইনি। ঘরে রাতে যা ছিল তা খেলাম, পুতুল খেললাম, তারপর ভাবলাম একটু স্কুলে যাব, তারপর আবার যাইনি। আমি খুব নির্দয়, তাই না? হয়তো আমার কষ্ট লাগেনি, অদ্ভুত রাগ উঠেছিল। কেমন রাগ জানেন? খুন করার মতো রাগ। আজকে যখন ওই সোসাইটির লোকরা আসলো, উল্টাপাল্টা কথা বলল, আমার মন খারাপ হয়নি। আমার রাগ লেগেছিল, ওই খুন করার মতো রাগ, কিন্তু প্রকাশ না করার কারণে কেঁদেছিলাম। আমার রাগ উঠলে কান্না আসে, আটকাতে পারি না। সকাল 11:30টার দিকে আব্বাকে কল দিলাম। আব্বা বলল ব্যস্ত আছে, সে পরে কল দিবে। আমিও আব্বার কলের অপেক্ষা করলাম। আব্বার কল এলো দুপুর 2টোর পরে। আব্বাকে জানালাম আম্মা সুইসাইড করেছে। আব্বা তারপর জানালো সে আসছে। তারপর আসতে আসতে 4:30টার বেশি, সাথে পুলিশ এলো। আম্মাকে পুলিশ নিয়ে গেলেন, পোস্টমর্টম হলো। আম্মা রাতে দ্বিতীয় প্রহরে, অর্থাৎ আমি ঘুমিয়ে যাবার পরই গলায় দড়ি দিয়েছিলেন, যার কারণে শেষ সময় তার শরীর পচতে শুরু করে। আবার টাকা দিয়ে আমার শরীর কোনো মতে নিজের কাছে এনে একটা এতিমখানা সহ কবরস্থান দেখে আম্মাকে কবর দেওয়ার ব্যবস্থা করলো। সাথে আমার জায়গা হলো ওই কবরস্থানের পাশের এতিমখানায়। বড় হলাম ওখানে, শান্ত, নির্জীব, নিষ্প্রাণ কাটলো দিন। তারপর যখন 18 হলো, এতিমখানার নিয়ম অনুযায়ী ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আব্বাকে কল দিয়ে জানালাম। তখন আব্বা যে ওই এতিমখানা থেকে নিয়ে এলো আরিমা আপুদের বাসা। ওখানে 10 মাস থাকলাম। আরিমা আপুর মা ঝামেলা করেছে অনেক, তবে এতিমখানায় যে ঝামেলায় দিনের পর দিন কাটিয়েছি তার থেকে কম লেগেছে এইসব। কিন্তু যখন বিয়ের জন্য সিজানকে বলল, আমি আগে থেকে অনেক কিছুই নজরে রাখতাম, শুধু কখনো কাউকে বলা হয়নি। দেখা করতে যেয়ে ভাবলাম ওখান থেকে পালাবো, কিন্তু মাঝে আপনি আসায় সব ভুন্ডুল হলো। বাসায় ফিরে আপুকে সব বললাম, আপু পালাতে সাহায্য করলো। তারপর ওনার ফ্রেন্ডদের বাসায় যাওয়ার কথা থাকলেও ভালো ভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন আপনার সাথে দেখা হলো, আর আমার জন্য আপনাকে সমস্যা পোহাতে হয়েছে তা ভেবে ভয় পেয়েছিলাম। তারপর সব আপনার সামনেই। এই আমার ছোট্ট জীবনের লম্বা যাত্রা। কথাটা বলে লম্বা শ্বাস ফেলে ঠোঁট এলিয়ে হাসলো। তারপর ঢোক গিলে সানাফের দিকে তাকালো, শরীরে হাত বোলালো সানাফে। তারপর আবারও শান্ত স্বরে বলে, বুঝ হবার পর থেকে আমার এমন ভাঙা জোড়া সংসার দেখে মনে মনে পণ করেছিলাম, আর যাই হোক যাকে বিয়ে করব তার ব্যাপারে সব জেনে বিয়ে করব। আর যাই হোক তার দ্বিতীয় পক্ষ, দ্বিতীয় বিয়ে হতে পারবো না। তবে ভাগ্য দেখুন তাই হলো। আপনার হয়তো আব্বা কোথায়
জানার ইচ্ছা আছে। সে নেই, মনে আছে আমি তার সাথে কথা বলি না? ব্যবসার জন্য বেশিরভাগ সময় বাসার বাহিরেই থাকতো, এখনো থাকে, তাই তার সাথে আমার যোগাযোগ নেই। এখন আমায় অনেক অদ্ভুত লাগছে, তাই না? এই যে প্রথম দিন একটা মানুষকে কেমন দেখলাম, আর তাকে নববধূ রূপে এত নিকৃষ্ট মানুষ হিসেবে তার অতীত শুনছেন। আমার আপাতত এমন কিছুই মনে হচ্ছে না। আমার বিয়ে হয়েছে, আমি আপনাকে মেনে নিয়েছি। আপনি যদি স্বামী স্ত্রী রূপে সম্পর্ক ঠিকঠাক করতে চান, আমি তাতেও রাজি। তবে শর্ত আছে, যদি আমার হন তাহলে আমারই হতে হবে, পেছনে ফিরা যাবে না। যা চলে গেছে তা চলে গেছে। যদি আপনি পেছনে ফিরে চান, তবে আমি আপনাকে কি করব আমি নিজেও জানি না। এখন আপনি হয়তো অবাক হচ্ছেন যে আমি কেন শর্ত দিচ্ছি। আমি আমার মায়ের ভাগ্য পেতে চাই না। আমি আপনাকে, আমার ছেলে সানাফ তো আমার ছেলেই, এখন সবাইকে সামলে নিতে পারবো। সানাফকে নিয়ে ভাববেন না, সে তার ছোটবেলায় বাবা মায়ের ওসব দেখে বড় হয়েছে। সে অ্যাটলিস্ট তার বাচ্চাদের ওইসব ফেস করতে দেব না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কিন্তু কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে, আপনাকে শক্ত থাকতে হবে। রামিসের সাথে আপনার কি হয়েছে আমি জানি না, আমি সব শুনবো, কিন্তু আমি চাইবো যদি আমায় মেনে নেন, তাহলে বাকিদের পিছুটান ছেড়ে আমায় আর আমার ছেলেকে আপন করতে হবে। আর না হলে বলে দেবেন চলে যাব, কোথায় যাব খুঁজবেন না, সমস্যা নেই, আমি বিয়ে করব না, দাবি নিয়ে আসবো না, আর না কোনো ঝামেলা করব। কিন্তু মনে রাখবো, একদিনের জন্য আমার বিয়ে হয়েছিল, আমার একটা ডক্টর স্বামী ছিল, আর 3 বছরের আদরে আর তুলতুলে ছানা, না মানে ছেলে ছিল। অদ্রিজা নিজের কথা বলে থামলো। সাইফান এতটা সময় চুপ করে অদ্রিজার সব কথা শুনলো, তবে জবাবে কি বলা উচিত সে জানে না। তার অদ্রিজাকে সিম্পেথি দেখাতে ইচ্ছে করছে না, তবে এতটা সময়ে একটু জিনিস সে ঠিক ধরেছে, তা হলো অদ্রিজাকে ডক্টর বলতে ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। অদ্রিজার স্বাভাবিক ভঙ্গিতে সানাফের শরীরে এখনো হাত বুলে যাচ্ছে। এইবার সাইফানের মনে হলো তার দিক থেকেও সব বলা উচিত, তাই মৃদু শব্দ করে গলা পরিষ্কার করে সাইফান, তারপর লম্বা শ্বাস টানে। সাইফানের দৃষ্টি আকর্ষণ করার ভঙ্গি বুঝতে পেরে অদ্রিজা প্রশ্নবিদ্ধ মুখে তাকালো। সাইফান সানাফের দিকে তাকিয়ে বলে, রামিসা আর আমি ব্যাচমেট ও বন্ধু ছিলাম, তাই আমাদের বাসায় ওর আসা যাওয়া চলতো। ছোট থেকেই ওর মা ছিল না, বাবা আর ওর ছোট সংসার, তাই আমার মা ওকে ভীষণ আদর করত। আর আমার ওর সাথে চলাফেরার এত সময় পার হবার পর কখন যে ওকে ভালো লাগলো বুঝতেই পারলাম না, যদিও কখনো কাউকে এসব বলা হয়নি। মেডিকেল 3rd ইয়ারে ওঠার পর ওর বাবা ওকে বিয়ের জন্য জোর করলে ও স্বীকারোক্তি দেয় ও আমাকে ভালোবাসে, এবং ও নিজেই আমায় প্রপোজ করলো। আমার ছোট বোন সাবরিনার সাথে এসব কিছু শেয়ার করলে সাবরিনা বলল বাসায় রামিসাকে সবাই পছন্দ করে, শুধু বড় আপা ছাড়া, তাই ওর মনে হয় না কোনো ঝামেলা হবে। তাই আমিও সবকিছু ভেবে 5 মাস পর রাজি হই। যদিও আমি আগে থেকে ওকে পছন্দ করতাম, তা কেউ কখনো বুঝতে দেইনি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। আমি ফাইনাল ইয়ারের উঠতেই মা কিভাবে যেন টের পেয়ে গেল এসব কথা। তারপর বাবাকে বলতেই বাবা রামিসার বাবার সাথে কথা বললেন। ওদের ছোট ঝুটঝামেলাহীন সংসার আর আমাদের দিক থেকে আমাদের পরিবার বেশ নাম ডাকছিল, তাই বিয়ের প্রস্তাব রামিসার বাবা ফেলতে পারেননি। আমাদের ঘরোয়াভাবে বিয়ের ব্যবস্থা করে। তারপর আমাদের ছোট সংসার, আমাদের পড়ালেখা কমপ্লিট করে রামিসা গাইনি ডক্টর আর আমি নিউরো সার্জন। তারপরের দিন ভালো ছিল। হুট করে একদিন জানতে পারি আমার এক কলিগের সাথে ওর পরকীয়ার আলাপ চলছে, সাথে শারীরিক সম্পর্ক বিদ্যমান ছিল। আর এই জিনিসটা ঘটে আমার অবর্তমানে। আমি 4 মাসের জন্য এমার্জেন্সি অপারেশন ও হসপিটালের থেকে আমাকে বাছাই করে দেশের বাহিরে পাঠিয়েছিল। তখন ওই 4 মাসে রামিসা আমার হসপিটালের এক কলিগের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। পরে দেশে ফিরলে এসব নিয়ে আমাদের ঝামেলা হয়। ও রাগ করে ওর বাবার বাড়ি চলে যায়। আমিও রাগ করে ওকে ফিরিয়ে আনতে যাইনি। ওখানে 6 মাস ছিল। তারপর হসপিটালের কোনো এক সিজার ও ভুল চিকিৎসার কারণে বাচ্চা ও মা মারা যাওয়াতে রামিসার লাইসেন্স বাতিল করা হয়। এইসব ট্রমা নিতে না পেরে রামিসা ড্রাগ অ্যাডিক্টেড হয়, সাথে সুইসাইড অ্যাটেম্প্ট করে।
ওর বাবা মেয়ের এত সব ডাউনফল দেখতে না পেরে স্ট্রোক করে। আমার হাতেই তার চিকিৎসা হলো। তার মেয়ের হয়ে সে মাফ চাইলো, লজ্জিত হলো সবকিছু জেনে। যত যাই হোক, আমি তো রামিসাকে ভালোবাসতাম, তাই ওই মৃত শয্যা লোকটার কথা ফেলতে পারিনি। মাফ করে মেনে নেই। তবে রামিসার ক্লাব, পার্টি, নেশা দ্রব্য, ড্রাগ এসব কমাতে পারলাম না। তাই ওর বাবার সাথে আলোচনা করে রিহ্যাব সেন্টারে পাঠালাম। ওখানে থাকার 2 মাসের মাথায় ওর বাবা মারা যায়। আবারও শান্ত হয়ে ওঠে রামিসা। তাই রিহ্যাব সেন্টারে মোট 3 মাস রেখে বাসায় আনলাম। তারপর সব স্বাভাবিক। আমিও ভাবলাম এখন সব স্বাভাবিক। সানাফের আগমনটা তার কিছুদিন বাদেই, যদিও ও আমাদের কাছে একদম অনাকাঙ্ক্ষিত ছিল। তবে আমি ভীষণ খুশি হলেও রামিসা খুশি ছিল না। উল্লেখ্য, সে স্বাস্থ্য সচেতন ও বিউটি ফ্রিক ছিল। তবে বাসার সবার এত উৎসাহ দেখে কিছু বলতে পারিনি। আর আমি যেহেতু নিজেও ডক্টর, তাই ভয়েও কোনো ওষুধ খেতে সাহস করিনি। কেন করিনি তা পরে বুঝতে পারি। এসব কিছু যখন শান্ত, যখন ওর প্রেগনেন্সির 5 মাস চলে, তখনও সিজানের সাথে, তখন আমি প্রতিক্রিয়া করিনি। বাচ্চার কথা ভেবে চুপ ছিলাম। গায়ে হাত তোলা আমার ধাতে নেই, আর না আমি কাপুরুষের মতো গায়ে হাত দেব। কথা বলা আমাদের আগে থেকেই কম ছিল, কিন্তু তারপর থেকে আমাদের কথা বলা একদমই বন্ধ। 6 মাসের মাথায় টের পেলাম ও আবারও সেই ডক্টরের সাথে কথা বলতে শুরু করে। এসব নিয়ে আমাদের মাঝে আবারও ঝামেলা হয়। এবারের ঝামেলায় এক পর্যায়ে জানতে পারি রামিসা আমাকে কখনো ভালোই বাসেনি, শুধু স্বার্থের ও টাকার কারণে আমার সাথে থেকেছে। রামিসারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই সে আমায় শুধু আমাদের সম্পত্তির লোভে বিয়ে করেছে। তবে সে যখন বুঝে গেছে আমি তেমন ছেলে নই, তখন ও পরকীয়ায় আসক্ত হয়। ব্যাপারগুলো এতটাই গুরুতর হলো, শেষে আমার শেষ সিদ্ধান্ত গিয়ে ঠকলো আমাদের ডিভোর্স হবে। আমিও রাজি হয়ে যাই। তবে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকরী হয় না, তাই সানাফের জন্মের অপেক্ষায় রইলাম। তারপর যখন সানাফ হলো, তখন পাকাপোক্তভাবে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তবে কোর্ট থেকে অর্ডার অনুসারে সানাফের কাস্টাডি পায় রামিসা, কারণ সানাফ দুধের বাচ্চা। কিন্তু সানাফের সার্টিফিকেট অনুযায়ী যখন 3 বছর হবে, তখন সানাফকে আমার কাছে হস্তান্তর করা হবে। তাই আমিও এর উপরে যে কথা বলতে পারি না। তবে আমি প্রায় সানাফকে দেখতে যেতাম। রামিসা সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত ছিল। ছেলেকে দেখার মতো সময় তার ছিলই না। বাসায় কাজের বুয়া ঠিক করে দিলাম রামিসার, তবু সেই একই অবস্থা। তবে ততদিনে রামিসাও টের পায় আমি সানাফের উপর ভীষণ দুর্বল। এত দুর্বলতা দেখে রামিসা নতুন গুটির চাল দিল। তা হলো শর্ত, সানাফকে আমি চাইলে নিতে পারবো, তবে রামিসা যখন টাকা চাইবে, যত চাইবে তখনই দিতে হবে, আর ততই দিতে হবে। ছেলের প্রতি এতই আচ্ছন্ন যে আমি আগে পরে কিছু ভাবিনি। আমার ছেলে চাই যাকে বুকে ঝাপটে ধরে থাকতে পারবো। এইভাবেই দিন গেছে। রামিসা যখন চেয়েছে টাকা দিয়েছি, একমাত্র সানাফের কারণে, না হলে এমন কিছু করতাম না। এখন আর সে আমার থেকে কোনো টাকা পাবে না, কারণ সানাফ এখন 3 বছর পড়েছে। ঝামেলা করলে কেস করে দেব, আর না তার সাথে আর যোগাযোগ থাকবে। সব ছিন্ন করেছি, আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে এত ঝামেলার সাথে আমি নিজেও বাবার বাসা ছেড়েছি। এখন আর আমি বাবার বাসায় যাই না। ওই বাসাতে বাবা আর মাই থাকেন। সানামকে আনার পর থেকে সাবরিনা আমার সাথে এখানে থাকতো। তার আগে পর্যন্ত সাবরিনাও বাবার বাসায় থাকতো। এইভাবেই 3 বছর দেখলাম। মাঝে রামিসার হুটহাট টর্চার, সাবরিনার হুট করে বিয়ে, তাই আমার সব সামলে উঠতে সময় লেগেছে। তার মাঝে আপনার সাথে দেখা হলো। তবে ভাগ্য বলতে হবে, আমার বউ নিয়ে সিজান যা করেছে তাই বলতে পারেন। ভাগ্য আমাকে সিজানের হবু বউকে নিজের স্ত্রী বানানোর তৌফিক দিয়ে দিল। আশ্চর্য রকম কথা হলো, সিজানের উপর আমার চাপা একটা রাগ ছিল। আপনাকে বিয়ে করার পর থেকে আপনাকে দেখলেই মনে হয় সিজানকে অ্যাটলিস্ট এবার দমাতে পেরেছি। যাই হোক, আপনি শক্ত থাকবেন, তাহলেই হবে। বাকিটা আমি সামলে নেব। কে কি বলল না বলল তা কানে দেবার দরকার নেই। এখন আমার কাছে আসুন তো। কি? কাছে আসুন। অদ্রিজা সামনে এগিয়ে আসে, তাই সাইফান শরীর ছেড়ে উঠতে চাইলো, সাথে সফল হয়ে উঠে বসলো।
তারপর অদ্রিজার ছোট হাতটা নিজের মাঝে পুড়ে নিয়ে থম মেরে বসে থেকে ঘড়িতে সময় দেখে। ঘড়িতে সময় রাত ৩:৪৭। তারপর সেখান থেকে চোখ সরিয়ে অদ্রিজার উদ্দেশ্যে বলে, আপনার দিকটা আমি শুনেছি, আমার দিকটাও শুনেছেন, তাই আমরা দুজনই ক্লিয়ার। আমার দিক থেকে আমার কোনো সমস্যা কিংবা দ্বিমত নেই। আজ থেকে এই ঘরে আপনি নির্দ্বিধায় থাকতে পারবেন মিসেস ইয়াজিদ, আর ছেলেকে দেখে রাখার দায়িত্ব আপনার। তবে এক শর্তে। কিসের শর্ত? আগে আমার উত্তর দিন, আমায় নিয়ে কোনো সমস্যা আছে? আপনাকে আমার পছন্দ হয়েছে, লোক হিসেবে চমৎকার। তবে আমার ওই রামিসার জন্য আফসোস লাগছে, আবার কষে ধন্যবাদও দিতে ইচ্ছে করছে। কেন? উনি আপনাকে না ছাড়লে আমি আপনাকে পেতাম কোথায় বলুন তো? সে যাকে বলুন, কি শর্ত? আপনাকে ডক্টর দেখাতে হবে। অসুস্থ আপনি, ডাক্তারও আপনি, তাহলে আমি ডক্টর দেখাতে যাব কেন? আমি সাইকিয়াট্রিস্টের কথা বলেছি। ও আচ্ছা, সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার? আমি কি পাগল নাকি? সাইকিয়াট্রিস্ট বলতে পাগলের ডক্টর নয়, মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বোঝায়। হ্যাঁ তো হলো, আপনি ডক্টর দেখাবেন। আমি তো সুস্থ, শুধু শুধু ডক্টর দেখাবো কেন? আপনি সুস্থ আমি জানি, তবু চেক আপ করা ভালো। ডক্টর দেখানোর সাথে সানাফের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, এমনি দেখাবো। কালকে সকালে রেডি হয়ে থাকবেন। আপনাকে ডক্টর দেখিয়ে আপনার জন্য কিছু কেনাকাটা করতে হবে। এখন ঘুমান, আমি পাশের রুমেই আছি। আর সানাফকে? ছেলে আমার কাছে থাকো। আপনি শিওর সানাফকে রাখতে পারবেন? এতিমখানায় অনেক বাচ্চাই রেখেছি ডক্টর সাহেব, চিন্তা করবেন না। আচ্ছা, দরকার হলে ডাকবেন, আমি পাশের রুমেই আছি। আমি আপনাকে মেনে নিয়েছি ডক্টর সাহেব। সম্পর্ক সহজ করতে হলে এখানে একসাথে থাকতে হবে, আর কাছাকাছি থাকলে সানাফেরও সব বুঝতে সুবিধা হবে। এখন একটু একটু বুঝতে শিখবে। এতদিন যা হয়েছে তা হয়েছে। আমি চাই না ছেলেটা এইসব দেখে বড় হোক। আমি অপরিচিত লোক, এত বিশ্বাস করছেন কেন? আপনার ব্যাপারে যতটুকু দেখেছি শুনেছি, আপনাকে ওই টাইপ লোক মনে হয়নি। এতিমখানায় বড় হওয়া মেয়ে আমি, একটু হলেও মানুষ চিনি, বোকা নই। আমায় কোন দিক থেকে ভদ্রলোক মনে হচ্ছে? যেদিক থেকেই মনে হোক, রুম আপনার, আপনি এখানেই থাকবেন, আর আমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করব। আর আমি চাই না ছেলেটা আমার মতো চাইল্ডহুড ট্রমা নিয়ে বড় হোক। আপনি শুয়ে পড়ুন, আমি এখানেই আছি। আপনি ঘুমাবেন না? ঘুমাবো। কখন? আপনি ঘুমান, আমার ঘুম আসছে না। মাথা ব্যথা করছে, মেসেজ করে দেব? আপনি বুঝলেন কি করে? অতীত মনে করেছেন সাহেব? অতীত যে বড্ড যন্ত্রণাদায়ক, সেখানে তো আপনি ধোকা খাওয়ালো। কাছে আসুন, আমি মাথা মেসেজ করে দিই। ঢোক গেল সাইফান। মেয়েটা এমন সহজ কেন? সাইফান তো সহজ হতে পারছে না, উল্টো মেয়েটা যতবার সহজ হতে চাইছে ততবার জড়তা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে সাইফানকে। অদ্রিজা সাইফানের মুখাবয় পর্যবেক্ষণ করে শান্ত গলায় শুধায়, আপনি কি হেজিটেট করছেন? সাইফান তাকিয়ে আছে, জবাব দেয় না। তাই অদ্রিজা একটু এগিয়ে এসে সাইফানের কাছাকাছি বসে। তারপর সাইফানের চুলের মধ্যে হাত ডুবিয়ে দিয়ে বলে, আমাদের সবার জীবনে একটা না একটা বাধা কিংবা গল্প আছে, যেগুলো ভেবে কখনো আমরা আনন্দিত হই, কখনো মন খারাপ করি। ধরুন ওই জিনিসটা যদি না হতো, তাহলে জীবন আমাদের সাদামাটা হতো। কিন্তু প্রতিটি ঘটনার একটা কারণ থাকে। এই যে ধরুন আমার বাবা মায়ের যে ঘটনা, সেটা থেকে আমি কি শিক্ষা পেয়েছি? যত যাই হোক, কারোর প্রতি অন্ধবিশ্বাস, অন্ধ ভালোবাসা থাকা যাবে না। আবার কারোর জন্য জীবন থেমে থাকে না। ধরুন আমি যদি একটা সুস্থ পরিবেশে বড় হতাম, তখন কখনোই একটা পরিবারের মূল্য বুঝতাম না, আর না ওই বাচ্চাকালের ওই সবকিছুর সাক্ষী হতাম। সাক্ষী হয়েছে বিধায় আমি চাই না আমার জীবন আমার মায়ের মতো হোক, আর আমার বাচ্চারা আমার মতো জীবন পার করুক। আমি আমার বাচ্চাদের সেসব দেব যা আমি পাইনি, কিন্তু তার ঘাটতি অনুভব করেছি। তবে এইসবে আপনার সাহায্য প্রয়োজন। ধরুন আপনার সাথে যদি রামিসার ওই ঝামেলা না হতো, আপনার সাথে আমার কখনোই দেখাই হতো না। তবে ওই ঝামেলার পর হয়তো আপনি মুখ থুবড়ে পড়ে আবারও সেখান থেকে উঠে লড়তে শিখেছেন, ছেলেটাকে নিয়ে বাঁচতে শিখেছেন। এর জন্য আপনাকে নিয়ে আমার গর্ববোধ হচ্ছে। অ্যাটলিস্ট আমার মায়ের মতো বোকামি করেননি। আমরা বাঙালিরা অনেক বোকা, জানেন। আমরা অনেক ইমোশনাল ফুল হয়ে থাকি, একটুতেই ভেঙে পড়ি, আর তখনই একটা চরম ভুল সিদ্ধান্ত নেই। এখান থেকে আপনি শক্ত থেকেছেন, লড়েছেন, নিজেকে শক্ত রাখার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এই যা হলো, সবকিছু দিয়েই একটা না একটা শিক্ষা গ্রহণ করেছেন। আমি আশা রাখবো সেই ভুল দ্বিতীয়বার করবেন না। একই ভুল দ্বিতীয়বার হবে না।
শক্ত থাকবেন। থাকবো। কেউ কিছু বললে প্রতিবাদ করব। ব্যথা কমেছে? হুম। ঘুমিয়ে পড়ুন। একটা আবদার করব, আপনি আমাকে খারাপ ভাবতে পারেন, তবু আবদারটা করব। বলুন, পড়লে করব। আমি অনেক দিন যাবৎ ঘুমাই না। আপনার মাথা ম্যাসাজ করে দেয়াতে কেমন ঘুম আসছে। আপনি কি আর একটু দিচ্ছি। রবিল সাইফান, মেয়েটা কি তাকে খারাপ ভাবলো? সে কি থেকে কি বলেছে? তার এটা বলা উচিত হয়নি, কিন্তু হুট করে এটা কেন বললো? ভেতরে ঝড়ের মতো দোটানা কাজ করতে শুরু করলো। এর মাঝে অদ্রিজা একটা বালিশ নিয়ে নিজের কোলে রাখে, তারপর বলে, এখানে মাথা রাখুন। সাইফান ধীর চোখে অদ্রিজার চোখে তাকিয়ে আছে। একবার চোখ রাখে মেয়েটার মুখে, তারপর তার কোলে রাখা বালিশে। মুহূর্তের দ্বিধা, তারপর নিজেকে একটু নিচে নামায়, মাথাটা রাখে অদ্রিজার কোলে, চোখ বুজে ফেলে। কিছু না বলেও অদ্রিজার হাতে নেমে আসে সাইফানের চুলের মাঝে, আলতো করে আঙুল বুলাতে থাকে। এক একটা টানে যেন কোনো গোপন যন্ত্রণার গভীরতা ছুঁয়ে যায়। অদ্রিজা নরম গলায় সাইফানকে বলে, ঘুমিয়ে পড়ুন, আমি আছি। সাইফান কিছু বলে না, ঠোঁট নড়ে কিন্তু শব্দ বেরোয় না। সময় যেন থমকে যায় কিছুটা। ঘরের বাতাস ভারী, আবার শান্ত। বাইরে কোথাও গাড়ির হর্ন, রাতের শহরের আওয়াজ শোনা যায়। একটু পর অদ্রিজা ফিসফিসিয়ে বলে, কেউ কাছে আসলে তার স্পর্শে বোঝা যায় সে কেমন মানুষ। আপনি ভয় পাচ্ছেন কারণ আপনাকে কেউ ভালোবেসে কাছে আসেন না। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না অদ্রিজা, ভয় হয়। জানি, তবুও আমি বিশ্বাস চাই না। আমি চাই আপনি নিজেকে ভালোবাসেন, নিজের প্রতি সদয় হন। আপনি কি আমাকে আদৌ ভালোবাসবেন? জানি না, কিন্তু আপনাকে দেখে আমার মন শান্ত হয়। আপনাকে কষ্টে দেখলে আমার ভেতরটা গুমড়ে ওঠে। ভালোবাসা হয়তো নয়, কিন্তু ভালো থাকা চাই আপনার। চোখ খুলে তাকায় সাইফান। অদ্রিজার মুখে লেগে থাকা সেই শুদ্ধ অকপট কোমলতা দেখে তার বুকটা হঠাৎ কেমন হাহাকার করে ওঠে। কি যেন একটা বলার ছিল, বলা হয় না। অদ্রিজা আবারও বলে, ঘুমিয়ে পড়ুন, আমি থাকবো। আজকের রাতটা অন্তত আপনাকে একা থাকতে হবে না। থ্যাংক ইউ। অদ্রিজার ঠোঁটে হালকা হাসি খেলে যায়, কপালে চুল সরিয়ে দেয় স্নেহে। ঘরের বাতি নিভে যায় কিছুক্ষণ পর। রাত গভীর হয়। একজন অপরিচিত মানুষ, একজোড়া ভাঙা হৃদয়, একটা অব্যক্ত বন্ধনের জন্ম হয় ধীরে ধীরে। ভোরের আলো জানালার ফাঁক গলে ঘরে এসে পড়েছে। অদ্রিজা আধঘুম ঘুম চোখে চেয়ে দেখে সাইফানের মাথা এখনো তার কোলে। শ্বাস প্রশ্বাস গভীর, নিশ্চিন্ত ঘুম। মুখটা এতটাই শান্ত লাগছে যেন গতকাল সারা রাত হাহাকার করা মানুষটা এই নয়। অদ্রিজা নরম হাতে আবারও চুলে হাত বোলায়, মনে মনে ভাবে, এই মানুষটাকে কি সে সত্যিই বুঝতে পারবে? আর পারলেও পারবে সামলাতে? সরি, ঘুমিয়েই গেছিলাম। আপনি যে ঘুমাতে পেরেছেন এটাই অনেক। ছোট করে হাসে অদ্রিজা। সাইফান উঠে সোজা হয়, একটা দীর্ঘশ্বাস ফেলে। অদ্রিজা উঠে পাশে চেয়ার বসে, তারপর বলে, আজ তো ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তাই না? তৈরি হয়ে নিন, 8টার মধ্যে বের হতে হবে। আচ্ছা, সানাফকেও তো রেডি করাতে হবে। সে তো যাবে না, এখনো ছোট। আর হাসপাতালের পরিবেশ। ওকে কার কাছে রেখে যাব? সাইফান কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজা কড়া নাড়ে। অদ্রিজা দরজা খুলতে দেখে কাজের মেয়ে নাসিমা, হাতে দুধের বোতল, মুখে হাসি। ভাইজান বলছেন আজকে সকাল থেকে আমি ছেলেটাকে দেখব, আপনার ডাক্তারের কাছে যাবেন তো? অদ্রিজা অবাক, এক মুহূর্তে চোখ যায় পাশেই দাঁড়িয়ে থাকা সাইফানের দিকে। সে শান্তভাবে বলে, আমার উপর ভরসা রাখতে শিখুন অদ্রিজা। উনি সাবরিনার বিয়ের পর সাবরিনা ওকে রেখেছিল। যখন আমার এমার্জেন্সি বাহিরে যেতে হয় তখন নাসিমা সানাফকে দেখে রাখে, আর ওর কাছে এই বাসার চাবি আছে, তাই চিন্তা করবেন না। সাদা শাড়ি আর মেরুন বর্ডার, হালকা মেকআপে অদ্রিজা যেন একেবারে অন্যরকম লাগছে। সাইফান একটু অবাক হয়ে তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। গাড়িতে উঠে দুজনে কিছুটা নীরব, শুধু গাড়ির মাঝে বাজতে থাকা সুরটা যেন দুই মনকে একসাথে বাঁধার চেষ্টা করছে। আপনি খুব চুপচাপ। ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি বলে মন খারাপ হয়ে গেছে বুঝি? না, আপনার মুখের কথা ভাবছিলাম। কাল রাতে আপনি অনেক কিছু বললেন, ভেবেছিলাম আপনি বরফ। এখন মনে হচ্ছে আস্তে আস্তে গলছেন। আর আপনি তো আগেই আগুন। হুম, আমি আগুন হলে আপনি ছায়া। ছায়া যে আগুনকে শান্ত করে, পোড়ায় না। কথা বলতে বলতে হসপিটালে চলে আসে ওরা। অদ্রিজা এত কথা বলছে দেখে সাইফান অবাক হয়। আবার অদ্রিজাও অনুভূতি প্রায় একই, কিন্তু পরে মাথায় এলো অদ্রিজা সহজ হতে চাইছে, তাহলে সমস্যা কোথায়? পার্কিং লটে গাড়ি পার্ক করে গাড়িতে নেমে দুজনে হাঁটতে থাকে। সাইকিয়াট্রিস্টের চেম্বারে ঢোকার আগে সাইফান থামে। এই রোগটা আমার খুব বিশ্বাসের।
কলিগও বলতে পারেন, কোনো ভয় নেই, কথা বলতে পারবেন। আমি ভয় পাই না ডাক্তার সাহেব, শুধু ভাবছি কি বলবো। যা সত্যি মনে হয় তাই বলবেন। অদ্রিজা চেম্বারের ভেতরে ঢোকে। সাইফান বাইরে বসে থাকে। সময় যেন স্থির হয়ে যায়। 30 মিনিট পর অদ্রিজা বেরিয়ে আসে। চোখে এক ধরনের ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। কেমন লাগলো? ভালো। ওনার চোখে কোনো বিচার নেই, কেবল শুনেছেন। কখনো কেউ এভাবে শোনেনি আমার কথা। তাই তো বলেছিলাম, মনকে যত্ন নিতে জানতে হয়, শরীরের চেয়েও বেশি। দুজনে আবার গাড়িতে ওঠে। অদ্রিজা এবার কিছুটা চুপ। সাইফান জিজ্ঞেস করে, চুপ কেন? মনটা হালকা লাগছে, বুঝলেন। কাউকে না জানিয়ে কত কিছু জমা হয়েছিল মনে। আমি চাইলে রেগুলার কাউন্সিলিং রাখতে পারি আপনার জন্য। আপনি থাকলে কাউন্সিলিং এর দরকার হবে না। সাইফান চমকে তাকায়। এই মেয়েটা এতদিনকার তার ভেতরে জমে থাকা বরফ গলিয়ে দিচ্ছে, সেটা সে নিজেও টের পাচ্ছে না। গাড়ি থামে শপিং মলে। এত দোকান, আপনি কি কিনবেন? আপনার জন্য কিছু জিনিস, শাড়ি, কিছু দরকারি জিনিসপত্র। আপনার সবকিছুই তো ওখানে ফেলে এসেছেন। আমি চাই না আপনি আমার জন্য এত কিছু করেন। আমি চাই, কারণ আপনি এখন শুধু সানাফের মা নন, আমার স্ত্রীও। আমাকে স্বীকার করছেন? সত্যি? হ্যাঁ, আমি আপনাকে স্বীকার করেছি আমার মনের গভীরে। অদ্রিজা অবাক হয়। তার ঠোঁটে ধরা দেয় এক শূন্য ভরা হাসি। এই সম্পর্কটা কি তবে নতুনভাবে গড়ে উঠবে? মলের কাচের দরজা দিয়ে ঢুকতে ঝা চকচকে আলো আর শীতল এসির হাওয়া যেন অদ্রিজাকে এক ভিন্ন দুনিয়ায় টেনে নিল। তার চোখে সবকিছু নতুন, একটু ভয়, একটু আগ্রহ। সাইফান চুপচাপ হাঁটছে তার পাশে, হাতে টানছে একটা ট্রলি। আপনি কি সবসময় এভাবে চুপচাপ থাকেন? চুপচাপ না থাকলে লোকে বলে ডাক্তার হয়েও পাগল। তাহলে আমি ঠিকই ভাবতাম ডক্টর মানেই পাগল। মুখ টিপে হেসে ফেলে অদ্রিজা। সাইফান থামে। তারপর অদ্রিজার কথা না চাইতেও হেসে ফেলে সে। তারপর এভাবে কথা বলতে বলতে একটা শাড়ির দোকানে ঢোকে। অদ্রিজা শাড়ি দেখছিল। সাইফান এদিক সেদিক তাকিয়ে এক জায়গায় চোখ আটকাতে সেদিকে উঠে যায়। তা দেখে অদ্রিজা বোকা চোখে তাকিয়ে তার পিছনে যায়। সাইফান এসে একটা হালকা পিচ রঙের শাড়ি তুলে ধরে। তারপর অদ্রিজার পানে তাকিয়ে শুধায়, এই কালারটা নেবেন? আপনার চোখে আমাকে এই রঙে মানাবে? অসাধারণ লাগবে। অদ্রিজা মাথা নিচু করে ফেলে। কিছু বলার ভাষা খুঁজে পায় না। এরপর সালোয়ার কামিজ, হ্যান্ডব্যাগ, জুতা, অ্যাক্সেসরিজ সাইফান একে একে দেখে, পছন্দ করে দেয়। অদ্রিজা শুধু চুপচাপ দেখে, মাঝে মাঝে চোখের কোণে জমে ওঠা নরম বিস্ময় লুকায়। একটা সময় অদ্রিজা বলে ফেলে, আপনি এত কিছু করছেন কেন? কারণ আপনি আমার দায়িত্ব। দায়িত্ব নাকি কিছুটা ভালোবাসাও জন্মাচ্ছে? ভালোবাসা? আমি জানি না অদ্রিজা, কিন্তু আপনার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করি। টান ভালোবাসারই শুরুর দিকে হয় ডাক্তার সাহেব। তারা বাসায় ফিরে এলো শপিং ব্যাগ ভর্তি নিয়ে। সানাফ দৌড়ে এসে অদ্রিজার কোলে লাফিয়ে পড়ে। আম্মা, খিলখিল করে হাসছে। সাইফান দাঁড়িয়ে তাকিয়ে থাকে। রাতে যখন সানাফের ঘুম ভেঙেছিল, তখন সাইফানই সানাফকে অদ্রিজাকে মাম্মা বলতে বলেছে ও শিখিয়ে দিয়েছে। প্রথমবার এই কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়েছিল ছেলেটা। এই শব্দটা হয়তো নতুন তার কাছে, সাথেই সম্পর্ক। কিন্তু রাতে যতক্ষণ জেগেছিল, সানাফকে ততটা যেন গভীরে টেনে নিয়েছে অদ্রিজা। আসুন না, সানাফ আপনার সারপ্রাইজের অপেক্ষায় আছে। সাইফানও হেসে এগিয়ে এসে ছোট্ট ব্যাগ থেকে একটা টুপি আর খেলনা গাড়ি বের করে সানাফের হাতে দেয়। ছোট্ট ছেলে আনন্দে লাফাতে থাকে। এতদিন পর ওর হাসিটা প্রাণবন্ত লাগছে। ছোটদের ভালোবাসা দিলে ওরা প্রাণ খুলে হাসে। এদের ভাঙা যায় না, এদের ভালোবাসতে হয়। শান্ত স্বরে বলে অদ্রিজা। তারপর সানাফের কপালে আদরে ভঙ্গিতে ঠোঁট ছোঁয়। তিনজন একসাথে ডাইনিং টেবিলে, ছোট টেবিল, 3টা প্লেট, একসাথে বসে খাওয়া, যেন এক নতুন পারিবারিক ছোঁয়া। আপনি সবকিছুই রান্না করতে জানেন? জানি। আপনাদের জন্য এখন থেকে আমিও রাখবো, সাথে স্পেশাল একটা ডিশ বানাবো। কোনটা? খিচুড়ি, অনেক মশলাদার, খেলে ঝরঝর করে ঘাম হবে, কাঁদতে পারেন, কে জানে। তাহলে মনে হয় আপনার ভালোবাসাও অনেক ঝাল হবে। ঝাল না, স্পাইসি। তাদের কথার মধ্যে ছোট ছোট হাসি, ঠাট্টা, চোখাচোখি, যেন জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়েছে। অদ্রিজা ছেলেকে ঘুম পাড়িয়েছে, তারপর বারান্দার দিকে তাকায়। সেই কখন সাইফান বারান্দায় গেছে এখনো খবর নেই। তা দেখে বারান্দায় এসে দেখে সাইফান বসে আছে ব্যালকনিতে, হাতে একটা বই। ঘুমাবেন না? চিন্তা হচ্ছে। কিসের? আমাদের।
আপনি সত্যি প্রস্তুত তো এই সম্পর্কের জন্য? ডাক্তার সাহেব, আমি যখন বলেছি আপনাকে মেনে নিয়েছি তখন সেটা একটু নাটক ছিল না। আপনার হাত ধরে আমি এগোতে চাই, আপনার ছায়ায় একটু শান্তি খুঁজতে চাই। সাইফান তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর কি মনে করে নিজের হাত বাড়ায়। অদ্রিজা ভরসা নিয়ে হাত রাখে তার হাতে। তাদের চোখে চোখ পড়ে। চোখে আগুন নেই, নেই বরফ, আছে শুধু এক শান্তির নদী। সেই নদীতে ভেসে যাক সব ভুল, সব দুঃখ, সব অতীত। অদ্রিজা আর সাইফানের সম্পর্ক আগে থেকে এখন অনেকটা নরম হয়ে এসেছে। অদ্রিজা চায় সাইফান নিজে থেকে অদ্রিজাকে নিজের সাথে মিশিয়ে নিক। সাইফান এখন একটা গণ্ডির মাঝে আবদ্ধ, হয়তো তার সময় লাগবে। সকালের আলো বিছানা চাদরে মেখে আছে। সানাফ মায়ের কোল ঘেঁষে ঘুমাচ্ছে। পাশের চেয়ারটা মাথা কাত করে বসে ঘুমাচ্ছে সাইফান। অদ্রিজা ধীরে উঠে বসে, চুলগুলো এলোমেলো। সানাফকে না জাগিয়ে উঠে এসে সাইফানের সামনে দাঁড়ায়। কোনো শব্দ না করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এর মাঝে নড়ে চড়ে উঠে সাইফান, তাই অদ্রিজা এক গ্লাস পানি এগিয়ে দেয়। চোখ মেলে তাকায় সাইফান, হালকা ক্লান্তি, তবে চোখে একটা প্রশান্তি। আপনি এখানে ঘুমালেন কেন? আপনাদের পাহারা দিতে। ডাক দিলে আসতেন, দরকার ছিল না পাহারা দেওয়ার। কিন্তু আমি চাইলে। তাহলে ভালোবাসার মতো শোনায়। সানাফকে নিয়ে পার্কে এসেছে অদ্রিজা আর সাইফান। অদ্রিজা একটা বেঞ্চে বসে, আর সাইফান ছেলেকে দোলনায় দিচ্ছে। চারপাশে শিশুর হাসি, সবুজ, একটা শান্ত নীরবতা। ডাক্তার সাহেব, আপনার কি এতিমখানা বানানোর কোনো ইচ্ছে আছে? এই প্রশ্নটা কেন করলেন? কারণ আমি চাই নিজের মতো একটা আশ্রয় বাচ্চাদের জন্য। যখন আমি এতিমখানায় ছিলাম তখন থেকেই এই ইচ্ছে, কিন্তু আমি একা পেরে উঠবো না। আপনি থাকলে হয়তো সাহস পাবো। সাইফান কিছু বলে না, শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। হয়তো তাদের জীবনে একটুখানি আলো এসে পড়ে। ঠিক তখনই একটা গাড়ি এসে দাঁড়ায় রাস্তার একদম কিনারায়। হাই হিল, ওয়েভি চুল, ঠোঁটে লাল লিপস্টিক, উচ্চারণ পোশাকে নামলো রামিসা। সাইফান তাকিয়ে দাঁড়িয়ে যায়। অদ্রিজা যে চোখে রামিসার দিকে তাকায়, এক অচেনা ঘৃণা জমে ওঠে। সাথে মনে হয় সেই প্রথম দিনের মতো কয়েকটা থাপ্পড় গালে বসায়। মেয়েটা এত বেহায়া কেন? তার থাপ্পড়ের কথা কি ভুলে গেছে? হয়তো ভুলে গেছে, তাই তো এখানে আসতে পেরেছে। রামিসা এগিয়ে আসে, ঠোঁটে শীতল হাসি। তোমার পছন্দের স্ত্রীর সাথে দেখছি নতুন সংসার সুন্দরী চলছে। তুমি এখানে কি করছো রামিসা? তুমি আমার সঙ্গে এভাবে করেছো বলেই এসেছি। আমি হাঁটতে আসিনি সাইফান, তোমাকে ভুলতে পারিনি, জানো তো। এখনো তুমি আমার মধ্যে বেঁচে আছো। গলা কেঁপে ওঠে। অদ্রিজা এবার উঠে দাঁড়ায়। তবে তো আপনি অনেকদিন আগেই হেরে গেছেন, কারণ একজন পুরুষকে ধরে রাখতে হলে তাকে সম্মান করতে হয়, বিশ্বাস করতে হয়। আপনি সেগুলো করেননি, উল্টো কি করেছেন তা নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না। কেন এসেছেন? রামিসা একটু ভীত হয়ে সে প্রথম দিনের চরগুলোর কথা মনে করে, তবু দৃঢ় গলায় বলে, আমি সাইফানের সাথে কথা বলছি। তুমি আমার আর সাইফানের মাঝে কথা বলার কে? আমি তার বর্তমান, আপনি তার অতীত, যার পাতা বন্ধ হয়ে গেছে। আমি নিজের হাতে করেছি। সানাব ততক্ষণে দোলনা থেকে নেমে এসে অদ্রিজার পিছনে লুকায়। তারপর মিনমিন কণ্ঠে বলে, আম্মা, ওকে চলে যেতে বলো। রামিসা থমকে যায়। অদ্রিজা এই কথার বিপরীতে কিছু বলতে পারে না। সাইফান ছেলের কথা শুনে রামিসার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, রামিসা, এবার চলে যাও। আমি চাই না আমার ছেলের সামনে তোমার কোনো অপমান হোক। তুমি আমার ভালোবাসাকে অপমান করলে সাইফান। আমি ফিরে আসবো, সব নষ্ট করে দিব। তুমি যা নষ্ট করেছিলে সেটা আমরা গড়ে নিচ্ছি। এবার শান্তি দিয়ে যাও। রামিসা গর্জে উঠে ফিরে যায়। পেছনে পড়ে থাকে তার জল ভেজা অভিমান আর একটা নতুন সম্পর্কের অনড় ভিত্তি। রাতে অদ্রিজা ছাদে দাঁড়িয়ে, বাতাসে তার ওড়না উঠছে। অদ্রিজা চোখ বন্ধ করে বাতাস অনুভব করে। সাইফান এসে পাশে দাঁড়ায়, তারপর শুধায়, আপনি কি ভয় পাচ্ছেন বধুয়া? না, বরং আরেকটু শক্ত হচ্ছি। জানেন, আপনাকে এখন ভয় পাই না, বিশ্বাস করতে ইচ্ছে হয়। ভয় পাওয়ার মানুষ আমি নই অদ্রিজা, আমি আপনার হওয়া মানুষ। তারপর ধীরে অদ্রিজার কপালে ঠোঁট রাখে, নিঃশব্দ এক চুক্তির মতো। মিষ্টি রোদ এসে পড়েছে জানালায়। সানাফ এখনো ঘুমিয়ে। অদ্রিজা ধীরে উঠে নরম তুলতুলে শাড়ি গায়ে চড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায়। পেছন থেকে একজোড়া হাতে সেই কোমলে জড়িয়ে ধরেন। ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে এত সুন্দরী একজন মেয়ে। এই মেয়েটা আপনার বধুয়া, মনে আছে তো? স্মৃতি ঝকঝকে
প্রতিটা সকালে আপনাকে দেখে ঘুম ভাঙলে মনে হয় জীবনটা এখন ধন্য। আপনার মুখে এমন কথা মানায় না ডাক্তার সাহেব, তবে ভালো লাগে। সাইফান ঠোঁটের কোণে হালকা চুমু এঁকে দেয় অদ্রিজার, তারপর সহজ গলায় বলে, ভালো লাগার মধ্যে ভালোবাসাও থাকে জানেন। বেশ কিছুদিন পর আজকে সাইফান ফ্রি হতে পেরেছে, তাই প্ল্যান করে সন্ধ্যার দিকে সাইফান আর অদ্রিজা একটা শান্ত লাইট মিউজিক্যাল রেস্টুরেন্টে এসেছে। সানাফ তখনও বাসায়, বিশ্বস্ত কাজের লোকে নাসিমার তত্ত্বাবধানে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বলেন। আপনার প্রিয় গানটা কি? একটা পুরনো হিন্দি গান, अभी न जाओ छोड़ के दिल अभी भरा नहीं। রেট্রো, রোমান্টিকতায়ও রেট্রো। আপনার প্রিয় গান? তুমি রবে নীরবে হৃদয়ে মম। এই কথা শুনে চুপচাপ বসে থাকে সাইফান, চোখে জল চিকচিক করে। কেন কাঁদছেন? আপনার মুখে এমন গান শুনলে মনে হয় আপনি আমার হারানোর সময় ফিরে পাওয়ার একটা সুযোগ। আরো আগে কেন এলেন না? আল্লাহ যখন মনে করেছে এখন সঠিক সময়, তখনই আমাকে আপনার জীবনে পাঠিয়েছে। অদ্রিজা ও সাইফান এখন এক নতুন জীবনে প্রবেশ করেছে। তাদের সম্পর্কের ভিত আরো দৃঢ় হয়েছে। রামিসাও তার সমস্ত অভিমান ও প্রতিহিংসা নিয়ে ফিরে গিয়েছে, কিন্তু কিছুটা ভেঙে। তার কল্পনা থেকে সাইফান আর অদ্রিজার সম্পর্ক ভাঙা যাবে না। নতুন সম্পর্কের শক্তি যা তারা একসঙ্গে তৈরি করেছে রামিসার সমস্ত হুমকিকে পরাজিত করেছে। সাইফান ও অদ্রিজা বসে আছেন পার্কের এক কোণে। সানাফ খেলছে তার পাশে। সেই শান্ত পরিবেশে সাইফান অদ্রিজাকে বলে, আজকের দিনটা আমাদের জন্য বিশেষ। হ্যাঁ, প্রতিটি দিনই আমাদের জন্য বিশেষ হয়ে উঠছে। তাদের কথায় যখন শান্তি ছড়িয়ে পড়ছিল, তখনই একটা ফোন আসে সাইফানের। ফোনের ওপাশে রামিসা, যে এবার আরো একটা বাড়িয়ে নিয়েছে তার চক্রান্ত। রামিসা সাইফানকে হুমকি স্বরূপ বলে, তোমাদের শান্তির দিনগুলো আর বেশি দিন থাকবে না। আমি তোমার জীবন থেকে অদ্রিজাকে সরিয়ে দিব। সাইফান আর কোনো কথা না বলে ফোন রেখে দেয়। তার চোখে এবার এক ভয়ঙ্কর সিদ্ধান্তের ছাপ স্পষ্ট। সাইফান অদ্রিজার পাশে গিয়ে তাকে বলল, আরেকটি পাপের শাস্তি এড়ানো যাবে না। রামিসাকে আজকের মতো শিক্ষা দিতে হবে। রামিসা কল দিয়েছিল? অদ্রিজা প্রতিক্রিয়া করলো না, শান্তভাবে বসে রইল। তারপর ওরা সিদ্ধান্ত নেয় রামিসার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার, যাতে রামিসা সাইফান ও অদ্রিজার জীবন থেকে সরে আসে। সাইফান তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে রামিসাকে আইনের আওতায় এনে তার অতীতের অবিচারের জন্য যথাযথ শাস্তি দেওয়ার চিন্তা করেছে। সাথে প্রমাণ তো আছেই, রামিসার বিরুদ্ধে আগেই মামলা করা হয়েছিল। এখন শুধু পরবর্তী চালের পালা। রামিসা একদিন গোপনে চেম্বারে ঢোকে সাইফানের, কিন্তু এবার সে একা না, সাথে পুলিশ। ডাক্তার হিসেবে ভুল চিকিৎসার অভিযোগ এনেছে এক প্রভাবশালী রোগীর নামে, যার সাথে রামিসার ষড়যন্ত্র। কিন্তু পুলিশ এসে তার পেছনের সব কাজের ডেটা তুলে ফেলে। জালিয়াতি, ব্ল্যাকমেল, মানহানিকর অপপ্রচার, শিশু হুমকি সব প্রমাণিত। রামিসা চেঁচিয়ে ওঠে, সাইফান, আমি তোমায় ভালোবাসতাম। ভালোবাসা মানে কাউকে ধ্বংস করা নয় রামিসা। তুমি যেটা করেছো সেটা আবেগ নয়, সেটা অপরাধ। রামিসাকে হাতকড়া পরানো হয়, চোখে জল, ঠোঁটে ব্যর্থ এক উন্মাদনা। রামিসা জানে এবার তার পতন সম্পূর্ণ। এই অপমানজনক শাস্তির পর রামিসা চুপ হয়ে যায়। তার সমস্ত অহংকার, সমস্ত অহেতুক ভালোবাসার দাবি একেবারে ভেঙে পড়ে। জেলের মাঝে বসে আছে রামিসা। তারপর কিছু সময় পর সেখানে অদ্রিজা উপস্থিত হয়। তার টের পেতেই রামিসা চোখ তুলে তাকায়। অদ্রিজা হাসলো। তা দেখে আরেকটু মিয়ে গেল রামিসা। সব হতাশা, ভঙ্গুরতা, অহংকার সব যেন এলোমেলো হয়েছে রামিসা। আগের মতো শক্ত অবস্থা রামিসার নেই। অদ্রিজা ছোট গলায় ডাকে, রামিসা, ভালো আছো? জবাব করে না রামিসা, থম মেরে বসে রয়। তা দেখে আবারও বলে, তোমার সাথে কিছু কথা বলতে এসেছি রামিসা। বলো। আমি সরি, প্রথম দিন ওভাবে আচরণ করা আমার ঠিক হয়নি। তাই বলে আবার ভেবো না আমাকে সাইফান এখানে পাঠিয়েছে। আমি নিজেই এখানে এসেছি তোমার সাথে দেখা করতে। কেন এসেছো? কেন দেখা করা যায় না? তোমার সাথে নিশ্চয়ই আমার দেখা করার মতো সম্পর্ক না। ঠিক বলেছো রামিসা। আচ্ছা, জীবনে ঠিক কতগুলো পাপ করেছো? রামিসা চুপ করে মনে করতে থাকে সে কি কি ভুল করেছে। সাইফানকে ঠকিয়েছে, ভিন্ন পুরুষের সাথে মেলামেশা করেছে, সাইফানের কলিগের সাথে সম্পর্ক স্থাপন করেছে। সেখানে লোকটা শুধু লোভ দেখিয়েছে। এমন একটা সময় সেই লোকটা রামিসাকে রেখে অন্যত্র বিয়ে করে নিয়েছে। সাথে রামিসা নিজেও টের পেয়েছে সে কোনোদিন আর মা হতে পারবে না। অন্য মানুষদের সাথে কথা বলার চেষ্টা করেছে, কেউ বলেনি। তাই তো রামিসা ভেবেছিল সাইফানের কাছে আবারও ফেরত আসবে। তবে সে ভুলে গিয়েছিল
সাইফানের এখন অদ্রিজা নামের একটা ঢাল আছে। রামেশ এখন নিঃস্ব, নিজের বলতে কেউ নেই, কিচ্ছু নেই। সব কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর মুখ কালো আধারে ডুবিয়ে নেয়। তা দেখে অদ্রিজা মনে মনে হাসলো। তারপর বলে, লোভ মানুষকে ধ্বংস করে জানো? জানি। তুমি কি করেছো? সাইফানকে ঠকিয়েছি, লোভ করেছি। লোভের একমাত্র শাস্তি কি জানো? মৃত্যু। তোমার এখন কি করা উচিত? মরে যাওয়া। এই পর্যন্ত এসে থামে অদ্রিজা। ব্যাস, তার কাজ হয়ে গেছে। সে তার মায়ের মতো সংসার করে নিজে জীবন দেবে না, সংসারের জন্য জীবন নেবে, তবে কৌশলে। এই যে সে কৌশলে এখন যা করেছে তাতেই তার হবে। তাই ফিস করে অদ্রিজা রামিসাকে বলে, বেস্ট অফ লাক ফর ইয়োর নিউ জার্নি রামিসা। সাইফান ও অদ্রিজার সম্পর্ক অটুট থাকে। তাদের মাঝে গভীর বিশ্বাস ও ভালোবাসার প্রতিটি ক্ষণে আরো বেশি শক্তিশালী হয়। সাইফান ও অদ্রিজা ছাদে বসে, নরম বাতাস, চুপচাপ তারা দেখে আকাশ। রামিসার বিচার হচ্ছে, শান্তি লাগছে? শান্তি নয়, একটা বোঝা নেমে গেছে শুধু। আসল শান্তি আমি যখন আপনার মাথায় প্রথম হাত রেখেছিলাম সেদিন পেয়েছিলাম। আপনি সেদিন মাথায় হাত রেখে নিজেও জানেন না কতগুলো দিন পর শান্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন বধুয়া। আমাদের জীবন শুধু একসাথে হবে, কোনো বাধা আর থাকবে না। বধুয়া, আমাদের এখন শুধু একে অপরকে দরকার, আর কিছু নয়। চলুন নতুন জীবন শুরু করি, ঠিক একদম নতুন করে। রাতে ঘুমাতে গেলে অদ্রিজা সানাফকে বুকে লেপটে শুয়ে থাকতে দেখে সাইফান ধীর গলায় শুধায়, বধুয়া, হুম, আপনি কাছে আসবেন নাকি আমি? ওকে দেন, কাম টু মি। আপনার বয়স কত? 31। খোদা, আপনি এত বুড়ো! জানেন আপনার আর আমার বয়সের ডিফারেন্স কত? কত মিসেস ইয়াজিদ? 12 বছরের। হতাশ হবেন না ম্যাডাম, একদম পুষিয়ে দেব, কোনো অভিযোগ থাকবে না। কথাটা প্রথমে বুঝতে না পারলো, যখন কথাটার অর্থ বুঝতে পেরেছে চোখ মুখ লাল হয়ে উঠলো মেয়েটার। সাথে মুখ লুকালো সাইফানের বুকে। তা দেখে শব্দ করে হেসে ফেলে সাইফান। সকালবেলা খবর এলো রামেশার জেলে সুইসাইড। গভীর রাতে ওয়াশরুমে করেছে, তাই কেউ টের পায়নি। অদ্ভুত ব্যাপার হলো এই যে, এই খবর শুনে অদ্রিজা একটু বিচলিত হয়নি। সাইফান ভাবলো হসপিটালে যাবে, এর মধ্যে বাসায় কলিং বেল বেজে। অদ্রিজা সাইফানকে বলে, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। তাই সাইফানও কিছু বলে না। অদ্রিজা ধীরে এগিয়ে এসে দরজা খুলতেই অচেনা এক মেয়েকে দেখে থমকায়, তারপর পিছনে ফিরে তাকায়। সাইফান একটু বিচলিত হয়ে বলে, সাবরিনা, তুই? সাবরিনা জবাব করলো না। ঘরের মাঝে প্রবেশ করে অদ্রিজার মুখ একবার দেখে তো একবার সাইফানের মুখ দেখে বলে, ও তো সিজানের হবু স্ত্রী, কিন্তু ও তোমার বাসায় কেন ভাইয়া? পর্দা ধরে দাঁড়িয়ে ছিল সানাফ। ফুপিকে দেখে দৌড়ে এসে জাপড়ে ধরে, তারপর বলে, পুপি, এটা আম্মা। সাবরিনা হতভম্ব হয়ে আছে। অদ্রিজাও বুঝলো এটা সাইফানের ছোট বোন। অদ্রিজা কিছু বলার আগে সাইফান বলে, আমার কথা শোন। তুমি বিয়ে করেছো? হুম। তাই বলে ভাগিনার হবু স্ত্রী? আমার বড় আপা নিচে দাঁড়িয়ে আছে, রামিসা সুইসাইড করেছে, তা নিশ্চয়ই শুনেছ। ভাগ্য ভালো আমি একা উপরে এসেছি, বড় আপা এসে এই মেয়েকে দেখলে কি হতো। মার বড় আপাকে আসতে বল। তারপর অদ্রিজার পানে তাকিয়ে বলেন, আপনি সানাপকে নিয়ে ঘরে যান। অদ্রিজা কথা অমান্য করলো না। সাবরিনাকে ধীরে সালাম দিয়ে ছেলেকে নিয়ে রুমে চলে যায়। সাবরিনার মাথায় প্রায় এলোমেলো, হচ্ছে কি এসব? ঢোক গিলে মাকে ফোন দেয়। সেও দেরি করে না, উপরে উঠে আসে সাইফানের মা আর বড় আপা। দরজা খোলাই ছিল। রুমে প্রবেশ করতেই সাবরিনা বলে, মেজো ভাই বিয়ে করেছে। হতবাক হয়ে যায় সাইফানের মা। বড় আপা চোখ মুখ কুচকে বলে, কই, আমাদের তো বলে নাই। কারে বিয়ে করছে? আবারও বুড়ি ছুরি ধইরা বিয়ে করছে, তাই না? আগের বারও পাকনামি করছে, এইবারও। মা, তোমার পোলারে বোঝাও। বড় আপার কথা শেষ হলে সাবরিনা বিরক্তি নিয়ে বলে, আপা থামো, কোনো বুড়ি ধরে না, তোমার পোলার হবু বউরে বিয়ে করছে। কি? একই সাথে সাইফানের মা আর বড় আপা জিজ্ঞেস করে। তারপর বড় আপা চোখ বড় বড় করে বলে, এইসবও কারে বিয়ে করছে সাইফান? সিজানের হবু বউ মানে অদ্রি? ওই মাইয়া তো পলাইছে। সাইফান ওরে পাইলো কই থেকে? মাইয়া পালাইছে, তাও এত খোঁজাখুঁজি করে পাও নাই কেন? এইটা কখনো ভাবছো? কারণ ওই মাইয়া মেজো ভাইয়ের বাসায়, তার ওই বউ অদ্রিজা। এবার সবাই বোকার থেকেও বাকরুদ্ধ হয়ে সাইফানের দিকে তাকায়। সাইফান এখনো শান্ত, শীতল ও নির্লিপ্ত। তা দেখে বড় আপা জিজ্ঞেস করে, তুই এটা কি কইরা করতে পারো সাইফান? সব রাইখা আমার পোলাডার হবু বউ? তোমার ছেলের ব্যাপারে আমার নিশ্চয়ই কিছু বলা লাগবে না আপা। তাই বলে তুই? তেমন কিছুই না আপা।
তাহলে কেমন কিছু সাইফান বাবা? লোকে শুনলে ছিছি করবে। তুই তোর ভাতিজার হবু বউ নিয়ে চলে এসেছিস, তাকে বিয়ে করেছিস। কিছুদিন পর বাবু হবে আম্মা, এসব নিয়ে টেনশন করবেন না তো। সাবরিনা এর মধ্যে সিজানকে কল দিয়েছিল, সেও চলে এসেছে। এই কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে হতবাক গলা বলে, মামা কেমনে করলে এসব? যেমনটা তুই আর রামিসা করেছিলি, তবে রামিসা তখন আমার স্ত্রী ছিল। আমি ঝামেলা অপছন্দ করি, আর রামিসা মাফ চাওয়া আর সবার বোঝানোতে আমি সব মাফ করে দিয়েছি। কিন্তু অদ্রিজা তোর বউ ছিল না, না ও তোকে পছন্দ করতো। কেন করতো না বা কি হয়েছে সেদিন রেস্টুরেন্টে কি হয়েছে তা মনে করিয়ে দিতে হবে না। আদ্রিজা, এই আদ্রিজা কই তুই? আমি আগে থেকে জানতাম তোর মাঝে ঘাপলা আছে। আমারে ভাল লাগে না? ভাল লাগছে আমার মামারে? কই তুই, বের হ। চেঁচামেচিতে সাইফান একদমই শান্ত রইল। অদ্রিজা রুম থেকে সব শুনছে তা সাইফান জানে, তাই কিছুক্ষণ তাকিয়ে থেকে শান্ত গলায় অদ্রিজাকে ডাকে। অদ্রিজা, কাম আউটসাইড। ঢোক গিল অদ্রিজা। তারপর ভীতুমুখী রুম থেকে বেরিয়ে আসতেই সবাই অদ্রিজার দিকে তাকায়। অদ্রিজা সবুজ রঙের একটা শাড়ি পরা, সবাইকে দেখে মাথায় কাপড় তুলে নিয়ে সাত গলায় সালাম দিতেই সিজান গর্জে ওঠে। এখন ভদ্র সাজস? আমার ভাল লাগে না, অথচ এক বাচ্চা সহ বিবাহিত ব্যাটারে ভালো লাগে। নোংরা ভাষা শুনে চোখ মুখ খিচে ফেলে অদ্রিজা। সিজানকে আগে থেকে অদ্রিজার পছন্দ না, তবে সবাইকে চমকে দিয়ে শক্তপোক্ত একটা চড় পড়ে সিজানের গালে। সবাই চমকে যায়, সিজান এক চড়ে জায়গা থেকে সরে যায়। নাক থেকে গলগলির রক্ত বেরিয়ে আসে, আর সাইফান শান্ত গলায় বলেন, জাস্ট স্টপ ইওর ফাকিং শিট। মামি হয় তোর, সম্মান দিয়ে কথা বল। সিজান অবাক চোখে তাকিয়ে আছে, অদ্রিজা প্রতিক্রিয়াহীন চেয়ে আছে। ঘরের বাকিরাও অবাক হয়। সাইফান যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে, তাকে দিয়ে এমন কথা বা এমন ব্যবহার কেউই আশা করেনি। সাইফান একটু এগিয়ে এসে আবার বলে, রামিসার সাথে কি করেছিস তা মনে করিয়ে দিতে হবে। আর তুই কখনো অদ্রিজাকে ডিজার্ভই করিসনি, তাই অদ্রিজার ব্যাপারে তোর মুখ থেকে একটা কথা বের হলে ওই মুখ আমি কি করব আমি নিজেও জানি না। বড় আপা চেঁচিয়ে উঠে বলে, সাইফান, তুই আমার পোলাডারে এমনে থাপ্পড় মারলি, তাও এমন একটা মাইয়ার লাইগা। এমন একটা মেয়ে আমার বউ। বড় আপা, যে কেউ তার ব্যাপারে তার সাথে যা তা আচরণ করবে তা আমি চুপ করে দেখব ভাবলে খুব ভুল করছো। এক ভুল দ্বিতীয়বার পছন্দ না আমার। আশা রাখবো কেন ভুলের কথা বলেছি তা তোমাদের বোঝাতে হবে না। বড় আপা চুপ হয়ে যায়। সাইফানের মা কিছু বলার পূর্বেও গম্ভীর কণ্ঠে বলে, আপনারও যদি বড় আপার মতো কিছু বলার ইচ্ছে থাকে তাহলে আপনি আসতে পারেন আম্মা। সাইফানের মা সবকিছু দেখেছেন, বয়স হয়েছে, এতটুকুতে যা বুঝলেন তাতে বুঝলেন তার ছেলে ভালো আছে। একজন মায়ের কাছে এর থেকে বড় কিছু হতে পারে না, তাই তিনিও শান্ত গলায় বলে, আমি এমন কিছুই বলবো না। বৌমা, আমায় ধরো, আমি দাদু ভাইয়ের কাছে যাব। যার চলে যেতে ইচ্ছে করছে তারা যেন চলে যায়। কথাটা শুনে সাবরিনা অপমানিত বোধ করে। সে মাথা গরম অবস্থায় কি করে ফেলেছে নিজেও জানে না, তাই সে মাথা নিচু করে বলে, আমি সরি মেজো ভাই, হুট করে সিজানের হবু মানে আদ্রিজা ভাবিকে দেখে বেশি রিয়েক্ট করে ফেলেছি। আমি সরি ভাবি, সানাফের সাথে একটু দেখা করব। তারপর সবাই সানাফের কাছে রুমে চলে যায়। সাইফানের বড় আপা রাগ করে সিজানকে নিয়ে দরজা থেকে চলে যেতে যেতে বলে, যা করলি ঠিক করিসনি সাইফান। যে যেটা ডিজার্ভ করে সে সেটাই পাবে। শুধু মনে রাখবে পাপ বাপকেও ছাড়ে না। সবাই চলে যেতেই সাইফান রুমে চলে যায়। সেখানের পরিস্থিতি এখন স্বাভাবিক, তাই অদ্রিজা বলে, আপনারা বসুন, আমি চা কফি করে আনছি। কথাটা বলে রুম থেকে বের হতেই দরজার বেল বাজে। অদ্রিজা নিজের রুমের দিকে তাকালো, এখন আবার কে এলো, তাই কপাল কুঁচকায়। তারপর দরজা খুলতেই সিজানকে দেখে ভরকে যায় আর বলে, আপনি? কথাটা বলার সাথে সাথে সিজান অদ্রিজার হাত চেপে ধরে আর বলে, খুব তেজ তোর, তাই না? আজ আমাকে রিজেক্ট করে আমার মামারে বিয়ে করেছিস। এই তেজ আমি বাহির করবো তোর। আয় আমার সাথে। অদ্রিজাকে টেনে টুনে বের করে নিয়ে আসে সিজান। অদ্রিজা ভীষণ মুচড়ামুচড়ি করতে করতে সিঁড়ির হ্যান্ডেল ধরে, তবে সিজান এত জোর জবরদস্তি করার কারণে অদ্রিজা ছটফটে উঠতেই অসাবধানতা বশত ধাক্কা লেগে যায়। মুহূর্তেই সব শান্ত। সিজান গড়িয়ে কতগুলো সিঁড়ি ডেঙ্গিয়ে গেল বুঝলো না অদ্রিজা, তবে ভয় পেয়ে গেল মেয়েটা। তাই দ্রুত আশেপাশে তাকে দ্রুত নিজের বাসায় ঢুকে শ্বাস ফেলে শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছতেই এক পুরুষের গলায় প্রশ্ন ভেসে আসে, ওখানে কি করছেন? আপনি না চা কফি বানাতে এলেন? কিছু না, এমনি দেখতে এলাম দরজা ঠিক মতো আটকেছেন কিনা। ও, দ্রুত আসুন। আম্মা আপনার সাথে কথা বলবে।
আর আম্মার চাই সুগার কম দিয়েন, তাই বলতে এসেছিলাম। আচ্ছা। কিছু সময় পর সাবরিনার ফোনে বরাবর কল এলো। তা দেখে সবাই ওর দিকে তাকায়। সাবরিনা কল রিসিভ করতে চমকে যায়, তারপর ঢোক গিলে বলে, সিজান সিঁড়ি থেকে পড়ে গেছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা কি কেউ যাবে? সাইফান একটু চমকায়, তারপর কেন যেন অদ্রিজার দিকে তাকায়। তবে অদ্রিজা প্রতিক্রিয়াবিহীন বসে আছে। তাই সাইফান বলে, আমার শরীর ভালো লাগছে না, তোরা যা। সাবরিনা একবার অদ্রিজার পানে তাকায়, একবার মায়ের পানে তাকায়। তারপর সাবরিনা চলে যায়। সাইফান আর অদ্রিজাও প্রতিক্রিয়াবিহীন ওর চলে যাওয়া দেখে। সবাই চলে যেতে সাইফানের আম্মা বলে, বিয়ে করেছিস কবে? সিজানের বিয়ে হবার কথা যেদিন সেদিন। মানে ভাগনার বিয়ের দিনই মামার বিয়ে, তাও ভাগনার হবু বউ? কথাটা বলেই তিতি হেসে ফেলল। এতে অদ্রিজা আর সাইফান দুজনেই একটু লজ্জা পেল। তারপর সাইফানের মা বলে, আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে কি ভেবেছিস? ভাবিনি এখনো আম্মা, আপনারা চাইলে। খুব শীঘ্রই। আমি বাসায় যেয়ে তোর বাবার সাথে কথা বলবো। এখন আমায় যেতে হবে। ভেবেছিলাম রামিসাকে দেখতে যাব, তবে এখন আর এত ঝামেলা দেখে মন টানছে না। আমি বরং বাসায় যাই, তুই আমায় একটু নিচে দিয়ে আয়, গাড়ি এসেছে, যেতে পারবো। তারপর সাইফান সম্মতি জানিয়ে সাইফানের মাকে দিয়ে আসে। রাতে সাবরিনা কল দিয়ে সাইফানকে, তারপর জানায় সিজন আউট অফ ডেঞ্জার হলেও সে তার পিতৃত্ব ক্ষমতা হারিয়েছে। এই কথা শুনে সাইফান নিশ্চুপ ছিল। অদ্রিজাও পাশে ছিল। কথাটা শুনে সে উঠে যায় পাশ থেকে। 2 মাস পর আকাশে হালকা মেঘ, ছাদে লাইটিং জ্বলছে। একটা ছোট্ট আড়ম্বরহীন অনুষ্ঠানে সাইফান আর অদ্রিজা তাদের আনুষ্ঠানিক বিয়েটা সেরে নিচ্ছে। সানাফ সাদা পাঞ্জাবিতে দৌড়ে এসে মায়ের আঁচল ধরে বলে, আম্মা, আবাল বউ। অদ্রিজা হাসতে হাসতে জবাব দেয়, আমি তোমার মাম্মা, কিন্তু এখন থেকে আমি তোমার পাপার বউ। 6 মাস পর একটা বিকেল, অদ্রিজা বারান্দায় বসে চা খাচ্ছে। চুলে হালকা তেল, ঢিলে ডালা কামিজে তার গা জুড়ে থাকা নতুন মাতৃত্বের ছোঁয়া। সাইফান এসে পাশে বসে চায়ের কাপ নিয়ে। শরীর কেমন আজ? বমি একটু কমেছে, বেবিটা খুব বিরক্ত করছে, সারা দিন ঘুমাতে মন চায়। তাই তো লাগছে, আপনার মুখটা আগের থেকে অনেক শান্ত। আপনি কি আমাকে বিরক্তিকর মোটা বলতে চাইছেন? না, আমি বলছি আপনাকে এখন মার মতো দেখাচ্ছে। এইবার আপনার কোলে বাচ্চা থাকবে, পাশে আমি। সানাফ আমাদের বাচ্চাদের ভাই হবে, ঠিক আগলে রাখবে। 5 মাস পর সাইফান রাঁধছে রান্নাঘরে, ডিম, খিচুড়ি আর পুঁই শাক। অদ্রিজা হেঁটে এসে হালকা রাগে বলে, আপনি রান্নাঘরে ঢুকেছেন কেন? আমি ঠিক আছি। আপনি এখন শুধু আমার না, দুইজনের দায়িত্ব। আপনাকে কিছুতেই ক্লান্ত হতে দেব না। আপনি জানেন না সাইফান, আমি কতবার এমন একটা পরিবারের স্বপ্ন দেখেছি যেটা আমার মা কখনো পায়নি। আপনি সেটা করে দিচ্ছেন আমার জন্য। আপনাকে শুধু ভালোবাসি না, আপনার অতীতের ভাঙাগুলো ভালোবাসি। কারণ সেগুলো না থাকলে আপনি এতটা মজবুত হয়ে উঠতে না, আর না আমাকে এইভাবে সামলে রাখতে পারতেন। রাত 2টা, হাসপাতালের সাদা আলোয় ভিজে উঠেছে সময়। সাইফান অপারেশন থিয়েটারের বাইরে হাঁটছে, পায়চারি করছে। নিচু গলায় বারবার শুধু একটা কথাই বলছে, সব ঠিক হোক, প্লিজ সব ঠিক হোক। প্রায় 3 ঘন্টা পর নার্স এসে জানায়, মেয়ে হয়েছে, মা মেয়ে দুজনেই সুস্থ। সাইফান নিঃশ্বাস ছেড়ে দেয়, হাসিয়ে ভেঙে পড়ে। চোখে জল এসে জমে, কিন্তু মুখে হাসি। ঢোক গিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এটাই বোধ হয় তার প্রাপ্তি ছিল। তাই হয়তো আগের দিনগুলো এত বিভৎস ছিল। সব আল্লাহর দান। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। 1 বছর পর একটা ছোট্ট কেক, হরেক রকমের বেলুন দিয়ে সাজানো সারা বাসা। ছোট্ট বাবুর নাম রাখা হয়েছে অভ্রিকা। সানা বোনকে কোলে নিতে চায়, আর অদ্রিজা হেসে বলে, বাবা, অভ্রিকা এখনো ছোট, তুমি ওর দাদা, আগলে রাখবে, তাই তো? এই মেয়েটা আর তার মা আমার 2টা আশীর্বাদ। অদ্রিজা তাকিয়ে থাকে। একটা পূর্ণ জীবন, যার শুরুটা ছিল ধ্বংস থেকে, এখন দাঁড়িয়ে আছে ভালোবাসা আর সাহসের এক পাহাড়ে। এক বিকেল, সাইফান, অদ্রিজা, সানাফ আর অভ্রিকা সবাই একসাথে বসে আছে ছাদে। বাতাসে শান্তি, চোখে প্রশান্তি। অদ্রিজা ধীরে সাইফানকে বলে, এই জীবনটা যেন থেমে না যায়। এইভাবেই ভালোবাসা, বোঝাপড়া আর একসাথে থাকা চলুক সারা জীবন। সাইফান সম্মতি স্বরূপ চুপচাপ তার হাত ধরে। সানাফ পেছন থেকে হেসে বলে, আম্মা, আমি চকলেট খাবো আর বুনুকে কোলে নিব। সবাই হেসে ওঠে। আকাশে সূর্য ডুবে যায়, কিন্তু ভালোবাসার আলো এক বিন্দুও কমে না। এভাবেই চলুক বধুয়া আর তার ডক্টর সাহেবের পথ চলা। সমাপ্ত।
এই যে ভাইরা আপুরা কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন।